অ্যাকচুয়ালি তো বডি বিল্ডিং কন্টেস্ট করা মানে পেইন কে নিজের হাতে নিজে। জি এইজ তো কারো থেমে নেই, আমাদের সবারই চলে যাচ্ছে এবং নিউ অ্যাথলেট যারা আছে তাদেরও যাবে। কিন্তু জি ট্রু মাঝে মাঝে যখন চিন্তা করি আমাদেরও তো এজ চলে যাচ্ছে, চাইলেও একটা পর্যায়ে আর স্টেজে কম্পিট করতে জি খুবই কষ্ট লাগে। ট্রু মানে অসম্ভব। মানে 50% লেস ডোজ নিয়ে কিন্তু ওই ছেলের থেকে যে সিনিয়র যেমন আপনার বডি আপনাদের ভালো কাজ করবে, কারণ অলরেডি আপনার ফাউন্ডেশন, আপনার শরীরে মাসেল ম্যাস আছে। তো জিম ভাই, হাউ আর ইউ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইনালি আপনাকে খুঁজে পাওয়া গেল। চাচা ভাতিজা না, না খুঁজে পাওয়ার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কি আছে, ট্রেনিং কেমন ছিল? আজকে ডে অফ ছিল। ডে অফ ছিল। আর আপনার বাট পার্সোনাল ওই ট্রেনিং পার্সোনাল ট্রেনিং ছিল, ভালো ছিল আলহামদুলিল্লাহ। কি সবাইকে সাহায্য করে দিয়ে আসছেন একবারে? সবাইকে নতুন স্টাইলে সাহায্য করতেছি। আচ্ছা 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 আচ্ছা, যাক যাক যাক, আলহামদুলিল্লাহ। তারপর সবাই তো আপনাকে আলহামদুলিল্লাহ চিনে। তারপর আমরা একটু জানতে চাচ্ছি যে জিম ভাই, আপনি আপনার বডি বিল্ডিংটা, মানে বডি বিল্ডিং আপনার কিভাবে আসা, মানে কোত্থেকে আপনার মাথার মধ্যে এই বডি বিল্ডিং এর পোকাটা ঢুকলো? আসলে এটা একটা মজার ব্যাপারই, আর সবাই কম বেশি জানে। কারণ হুম, যদি আমার পরিচয় যদি মানে সবাইকে যদি আমি বলা শুরু করি তো আলটিমেটলি আপনি আমার আঙ্কেল লাগেন, সবাই জানে যে সবাই আমার আঙ্কেলই লাগে, যেহেতু আব্বার সূত্রে পরিচয়। আমার বাবার হ্যাঁ নাম মোহাম্মদ শামসুল আলম, সবাই জি জি। চেনে জানে, অনেক আলোক সিনিয়র স্যার উনি আমাদের অনেক বডি সিনিয়র বিল্ডিং লাইনে। কোচ, উনি অনেক সিনিয়র মানুষ আমাদের, ওনার মানে আমাদের সবার গুরু। উনার আলহামদুলিল্লাহ এখন 75 ইয়ার্স চলতেছে, বাট স্টিল মাশাআল্লাহ। না উনি উনার রুলস ফলো করে সবকিছু। কারণ আমি উনার কথা রাখি কি কারণে, ব্যক্তিগত হুম হুম লাইফে উনার মতো এরকম রুলস মেনটেন করা আমি খুব কম দেখছি। যেমন আমি লাইফে কখনো উনাকে টুপি ছাড়া দেখিনি। হুম হুম উনি তাহাজ্জুদ গুজার মানুষ সব সময়। উনি ফজরের সময় উঠে উঠে এক্সারসাইজ সব সময় করে এবং হুম হুম উনার খাবার টাইম মতো। লাইফে অনেক প্যারেশানি থাকে, প্রত্যেকটা বাসে অনেক প্যারেশানি থাকে, প্যারেশানি ছাড়া কেউ থাকে না, বাট উনার লাইফ স্টাইলটা অলওয়েজ 10টার মধ্যে ঘুমায় যায়। হুম হুম। যত কিছু উনি 10টার মধ্যে ঘুম, আবার ঠিক তা- 4টার সময় উঠা যাবে, তাহাজ্জুদ পড়বে, ফজর নামাজ পড়বে, দেন জিমে চলে যাবে, নিজে ওয়ার্কআউট করবে, ট্রেনিং করায়, দেন বাসায় আসে। এগুলো ছোটকাল থেকেই উনাকে দেখে আসছি। তো আমার বডি বিল্ডিং সূত্র আসাটা যেমন, একটা বাচ্চা তো জন্মের পর থেকে বাবা মা পরিবারের কাছ থেকেই শেখে খেলাধুলা বা বিভিন্ন অ্যাক্টিভিটিস। আমি জন্মের পর থেকে আমি ডাম্বেল বারবেল দেখেই বড় হয়েছি। বাহ, আপনার খেলনা ছিল ডাম্বেল বারবেল? আমার খেলাই ছিল ডাম্বেল বারবেল। এবং রাইট। আমার যারা মানে আমার সহপাঠী বা যাদের কাছ থেকে আমরা ছোটরা কি হয় যে বড়দের দেখে শিখি। তুই হ্যাঁ। বাসার মধ্যেই জিম ছিল, আমাদের বাসার নিচেই জিম ছিল, এখন জিমটা মেন রোডে চলে গেছে হুম পারিপার্শ্বিক কারণে। তো ওই হুম বাসার মধ্যে যখন খেলাধুলা করতাম, ওই হুম। জিমের যে আব্বার স্টুডেন্টরা ছিল ওই উনাদের সাথেই খেলাধুলা করতাম। আচ্ছা তো ওই আচ্ছা সুবাদে আমার ভিতরে এই জিম জিনিসটা ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা। আর আমার তাহলে তো নামটাও রাখছে, এটা অনেকের জি, একটা কনফিউশন থাকে যে জিম ভাই জিম ভাই জিম ভাই। আসলে জিম থেকে আমার নাম জিম না, আলিফ বাতাসা জিম থেকে জিম, তো ওইটা আল্লাহর মতো একটা প্যাকেজ হয়ে গেছে। মানে আরবি হরফ থেকে আপনার নামটা আসে। আরবি হরফ থেকে। রাইট রাইট রাইট। তো তাইলে আমরা কি ধারণা করে নিতে পারি যে ছোটবেলায় তো দেখেন দেখেন যারা আর কি, আমরা যারা ছোট ছিলাম সাইকেল চালাইতাম, কেউ খেলনা দিয়ে খেলতাম, এটা দিয়ে খেলতাম, ওটা দিয়ে খেলতাম, আপনি ডাম্বেল বারবেল দিয়ে খেলছেন। জগিং জগিং সাইড টুইস্টিং সাইড ব্যান্ড ফ্রন্ট ব্যান্ড, দুইটাই স্পেস ছিল। এটা যারা আগে আসছে তারা জানে, আপনি মনে আসছিলেন। আমাদের এই যে কথায় কথা আছে যে রফিকুল ইসলাম আঙ্কেল হিটম্যান হার্ট, উনি হ্যাঁ তো হ্যাঁ আমাদের আব্বার আব্বার কাছে জিম করছে। তো হ্যাঁ ওই হ্যাঁ। যে উনিও জানে যে দুইটা স্পেস ছিল, একটা বারান্দার সাইড একটা ভেতরের সাইড। তো ওই হুম। বারান্দার মধ্যেই কয়েক বছর কাটাইছে, যে ওই বাইরে ওই জায়গায় দাঁড়ায় জগিং করো, সাইড টুইস্টিং করো, সাইড ব্যান্ড করো, ফ্রন্ট ব্যান্ড করো, একটু দড়ি লাফ দাও, আবার বাসে চলে যাও। না, আমি আমি আসলে যেতে পারিনি, কারণ আমি ওনাদের মতন এত পুরনো মানুষ না। আমি না, আপনি কিন্তু কম পুরানো না, কথায় কথা আছে। কারণ এই যে আমার খেয়াল আছে, ওই যে আপনি তখন সুপার জিমে পলাশ ভাইয়ের জিমে আসতেন, আসতাম, হ্যাঁ ওই যে দশ আসতাম। নাম্বার দশ নাম্বার দশ নাম্বার হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 10 নম্বর তো আসতাম। তো ওই যে এখনকার যে আমরা ফ্যাশন করে ড্রপ শোল্ডার পরি, ওই সময় আপনি ড্রপ শোল্ডার পরতেন, আমার খেয়াল আছে। হ্যাঁ, তখন তো যে বড় বড় সাইজ বড় বড় টি শার্ট পরে, অথচ এখন আমরা খুঁজে ড্রপ শোল্ডার পরি। আমি ছোট তো মানুষ, আমার ছোট। আলটিমেটলি আপনি ছোট না, কিন্তু বের এই হয়ে আং- গেছে। এই যে- আল্লাহ। আচ্ছা। তো আপনার প্রথম, মানে আপনার জিমে জিমে ঢোকা শুরু হয় কোন বছরে? আমার প্রথম জিমে ঢুকা হয় 1995-এ। 95-এ? 95-এ। তাইলে এখানে আঙ্কেল কে?
আচ্ছা, ও এখন যদি ওই সুবাদে আসি তাহলে তো আমার সময়কার অনেকে এখন রিটায়ার্ড করে জাজ প্যানেলে বসে। এটা যেটা তো বললাম, এখন আঙ্কেল কে? আরে না, কিসের, আমরা সবাই আঙ্কেল। সবাই সবাই uncle। আচ্ছা, তাহলে 95-এ আপনি এক্সারসাইজ শুরু করেন ফার্স্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আর প্রথম এখন কম্পিটিশন করি খুব সম্ভব, আর প্রথম কম্পিটিশন করি খুব সম্ভবত আমার ফার্স্ট কম্পিটিশন ছিল বাংলাদেশ গেমস 2000 আচ্ছা, সাল অথবা 2002 সালে হয়েছে। ওই যে এই আগের যে ক্রিয়া পরিষদ ছিল, এখন তো আমরা এনইসি তে, তার যে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট বিল্ডিংটা ওইটার মধ্যে হ্যাঁ। হইতো তখন। ওই আলতাফ হোসেন রনি বেড়ে খেলতো, রিকি ভাই হুম। খেলতো, মংথ্যাং রাখাইন কক্সবাজারের, তারপর বুশ রাখাইন। একজন আছেন আমাদের কক্সবাজারের, ওই যে নামটা মুখে আসতেছে এখন, ওনার সাথে বইসা এত খাওয়া দাওয়া করছি একসাথে। আরে আমাদের কক্সবাজারে যে বডি বিল্ডার, সিক্স প্যাক সবসময় বের হয়ে থাকতো, নামটা মনে পড়তেছে না, সুজন হ্যাঁ, ভাই। সুজন ভাই ওই যে মাসেল মিনিয়াতে যে উনি নতুনত্ব শুরু করলো, ওই সময় মডার্ন বডি মাসেল মিনিয়াতে উনি নিয়ে আসছে। বাট আপনি চিন্তা করে দেখেন, সুজন ভাই কিন্তু অনেক পুরনো একজন বডি বিল্ডার, হয়তো বা এখনকার জেনারেশনের ছেলেপেলারা ওনাকে চিনবেও না অনেকে। বাট কারণ উনি হারায় গেছে, মানে উনি তো এখন আর কম্পিট করেন না। বাট বলা চলে এক সময় কিন্তু উনি স্টেজ কাঁপাইছে বডি বিল্ডিং এ, কিন্তু shredded। মানে এবং এবং উনি উনি যখন মাসেল মিনিয়া কন্টেস্ট, মানে ওই সময় মাসেল মিনিয়া তো দুইবার কন্টেস্ট হয়, 2012, 2013-তে। হুম হুম। তো ফার্স্ট ফার্স্ট কম্পিটিশনে উনি চ্যাম্পিয়ন হয়, ওভারঅল চ্যাম্পিয়নও হয় উনি। চ্যাম্পিয়ন হয়, হ্যাঁ, হ্যাঁ, রাব্বি ভাইয়ের এবং পিঠ দিয়ে। হ্যাঁ, এবং ওই সময়ে উনাকে নিয়ে খুব মানে খুব আলোচনা হয়েছিল, এবং বডিটা ওই সময় দেখার মতো ছিল। এবং এখন আমরা তো এখন যত মডার্ন টেকনিক অ্যাপ্লাই করি, তো ওই সময় উনি একদম পুরো উনি তো অনেক কষ্ট করে ওয়ার্কআউট করছে ওই সময়, হ্যাঁ পাহাড়ে হ্যাঁ হ্যাঁ ওঠানামা করতো, অনেক হ্যাঁ। কষ্ট করছে। আমি মানে একটা জিনিস এখানে শেয়ার করতে চাই, দেখেন জেনেটিক কি জিনিস। একবার ওই যে মাসেল মিনিয়া খেলার সময় আমি সুজন ভাইয়ের সাথে আমার নিচে দেখা হয়েছে। ওই ওই বছরটাতে আমি খেলি নেই, আমি গ্যাপ দিছিলাম যে বছর। না আমি দাঁড়া, সুজন ভাই না, ওই বছর আমি খেলছি। আপনি প্রথম বছর খেলছেন, সেকেন্ড বছর গ্যাপ দিচ্ছেন। সে কি সেকেন্ড বছরে দিচ্ছিল? আমি প্রথম বছরে খেলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে প্রথম বছরে খেলছিল না রাব্বি ভাইয়ের সাথে। প্রথম বছরই খেলছে রাব্বির সাথে। প্রথম বছরে খেলছে, হ্যাঁ। তো ওই ওই সময় যখন সে নিচে নামছিল, দেখলাম কি সে একটা নিচে রেস্টুরেন্টে আর কি হোটেলে পেট ভইরা ভাত খাইলো ভাই, বিশ্বাস করবেন না, মানে আঙ্কেল এতগুলা ভাত খাইছে। তা আমি বলতেছি আপনার খেলা না বাকি? কয় একটু ভাত বুত খেয়ে নিলাম আর কি, মানে এমনি করে বলতেছে যে ওনাদের সুরে আর কি। আমি তাকায় তখন চিন্তা করলাম যে এতগুলা গামলা ভইরা ভাত খাইছে, এবং সে নাকি সকালেও এরকম খাইছে, এবং আমি তারা ব্যাক স্টেজে দেখি সেরকম খাইতেছে, ডাল দিয়া ভাত দিয়া এটা দিয়া ওটা দিয়ে খাইতেই আছে, হ্যাঁ। তারপর যখন সে স্টেজে উঠছে, তার এরকম রিপ্ট অবস্থা দেখে তার আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি, নামার পর আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি সুজন ভাই সারা বছর কি এরকমই খান? কয় আমি এমনই খাই। তখন আমি একটা দিন, তখন মানে তখন মাথায় একটা জিনিস ঘুরতেছিল যে জেনেটিক বলতে একটা জিনিস ছিল। বাট লেটার অন যখন জেনেটিক সম্বন্ধে অনেক কিছু জানলাম, তখন বুঝলাম যে জেনেটিক আর সুপার জেনেটিক ডিফারেন্ট জিনিস। জেনেটিকের মানে যদি এক্সাম্পল দিতে চাই, জেনেটিক অনেক বড় একটা এক্সাম্পল, মানে মানে বড় একটা টপিক হবে যদি এটা নিয়ে কথা বলতে চাই, এত বড় টপিক। কারণ জেনেটিক্যালি যদি উনি সুপিরিয়ার না হইতো, তাহলে কিন্তু এই লোক এরকম, আমরা কয়জন আছি যেরকম ধরেন শো শো হওয়ার আগে এবং কামলা বইরা ভাত খায় সেটার দেখাইতে পারবে, এরকম লোক কিন্তু খুব কম। খুব রেয়ার, খুব রেয়ার, খুব রেয়ার। ঠিক আসলে না? ওই থেকে এই যে বললাম না, আমরা তো মানে উনারা তো আসলে অনেক কষ্ট করে, ট্রু, হ্যাঁ এখনো এখনো হ্যাঁ কারণ ওদের হাঁটার অভ্যাস অনেক বেশি, বেশি, ওদের হ্যাঁ পাহাড়ে উঠতে হয়। এবং আমি যতটুকু জানি সুজন ভাই ওই সময় মানে 2 বেলা করে ওয়ার্কআউট করছে, জিমে হ্যাঁ করে হ্যাঁ থাকতো। হ্যাঁ, হ্যাঁ। এবং উনার ওইরকম এরকম বড় বড় গামলা ভরা ভাত খেয়ে উনি ওয়ার্কআউট করতেন। রাইট। মজার কথা বলি একটা, যখন উনি ঢাকায় আসেন, উনি আমাদের নাজিরবাজার জিমে গেছিলেন, তখন তো আমি নাজিরবাজার জিমে ব্যায়াম করতাম। তো নাজিরবাজার জিমে মানে উনি যখনই বাংলাদেশ খেলা হয়তো ঢাকায় আসলে এখানে আসতেন। তো যখন নাজিরবাজার জিমে গেলেন উনি, তখন 2 বেলা, একবার নাজিরবাজার জিমে আমাদের সাথে ব্যায়াম করে গেছে বিকাল বেলা, আমি সাথে ছিলাম, তারপরে রাব্বি ভাইও আসছিল। হুম। তো ওই ওই প্রেপটাও কিন্তু, মানে ওই মাসেল মিনিয়ার প্রেপটা কিন্তু আমি করে দিয়েছিলাম রাব্বি ভাইয়ের ওই সময়। তো ওই জান, সুবাদে রাব্বি আসছিল, তো ব্যায়াম ট্যায়াম করলো, তো উনিও করলো, আমাদের সাথেই ব্যায়াম করছে একসাথে। এবং ভাই একেবারে অহংকার মুক্ত একটা মানুষ, আমরা বলি না ড্রাগস ফ্রি, উনি অহংকার ফ্রি। হ্যাঁ, অহংকার পেয়ে, ট্রু। অহংকার free। তো উনি এক্সারসাইজ করলেন আমাদের সাথে, দেন উনি মনে করেন যে চলে যায়, তারপর শুনলাম সন্ধ্যার সময় নাকি আমার মাসেল মিনিয়ে জিমে গিয়ে ব্যায়াম করছে। মাঝে মাঝে এই exactly, এবং কোনো কোনো টায়ার্ডনেস নাই তাদের। না, 1-1.5 ঘন্টা গ্যাপের পরে বলে ভাত গামলা করে ভাত খেয়ে যায়, আবার বলে ব্যায়াম করছে। কি মেটাবলিজম চিন্তা করা যায়। জেনেটিক, ভয়ানক জেনেটিক আর ওয়ার্ক এথিক, দুইটাই দুইটাই। ট্রু। তো আঙ্কেল, আবার আপনার কথায় চলে আসি, আমি এক কথা থেকে আরেক কথায় চলে গেছি, সরি। ওটা হচ্ছে যে আমাদের দুজনের কথা এরকম হবেই। হবে অনেক জমাট পুরানো কথা। হ্যাঁ। তো আপনার কম্পিটিশনের ইয়ারটা শুরু হয় 2000 সাল থেকে, রাইট?
2000 সাল থেকে আমি 2000 সালে ফার্স্ট কম্পিটিশন, 2000 অথবা 2002 মানে ফার্স্ট কন্টেস্ট, একটু মিসিং হইতে পারে। ফার্স্ট কন্টেস্ট ছিল আমার বাংলাদেশ গেমস, হয় 2000 সাল নয় 2002 সাল। আচ্ছা আমি তো বলি, আমাদের হ্যাঁ, ফার্স্ট বাংলাদেশ গেমস যেই সালই হয়েছে, আমার ঠিক সালটা মনে নাই, কারণ তখন তো আমি কম্পিট করি না। তো সালটা মনে নাই, বাট সেকেন্ড বাংলাদেশ গেমস 9 বছর পরে ছিল 2013 সালে। 2013-তে। হ্যাঁ। তারপর আমি 2005-এ ওই যে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে রাব্বি, আমি, তারপর হাদি ভাই, ওই যে হুম। রাব্বির সাথে মাসান মিনাতে ছিল, এখন হ্যামার স্ট্রেন্থ ভাই, আছে, হ্যাঁ 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 কমপ্লিট হ্যাঁ। করি। তারপর হ্যাঁ। 2007-এ করি। 2000 হুম। ফার্স্ট কন্টেস্টে উঠানোর পরে আমাকে নামায় দিছে, পরে আমি জিজ্ঞেস করছি আসলে কারণ কি, বলে এখন ম্যাচিউরড হওয়া নাই। আমার বয়স ছিল 17 বছর। আচ্ছা আচ্ছা, মানে 37 বছর বয়স হইতে হইব নাকি? তারপর হইলো, তারপর তো 2005-এ টপ সিক্স ছিলাম না তখন, 7 পজিশন ছিল। 2007-এ টপ 6। তারপর একটা লং টাইম গ্যাপ দিই, তারপর 2013-তে ব্যাক করি। 2013 মাসেল মেনিয়া ফার্স্ট হুম। শো, হুম। ওইটাতে 55 ক্যাটাগরি ছিল না, 60 ক্যাটাগরি ছিল, গ্যাপ ছিল। তো আচ্ছা। 55 এবং 60 প্লেয়ার সব 60-তে দাঁড়াইছে। আমি, হুম। সাকিব, আপনার ট্রেনি, আমার হুম। ট্রেনার ছিল ওই আরাফাত ভাই। হ্যাঁ, সব আচ্ছা। এক ওয়েটে ছিলাম 60-তে। আপনি আচ্ছা। আরাফাত ভাই, ব্যাক স্টেজ আরাফাত ভাই, আরাফাতের সাথে ওয়ার্ক করতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তারপর হইলো, হ্যাঁ, তারপর ওই পুরান ঢাকায় আপনাদের ওদিকেই প্রিজাজিংটা হয়েছিল, আপনাদের ওদিকেই না, পুরা গেমে হয়েছিল বাংলাদেশ গেমস 2013। বাংলাদেশ গেমসে আমি বলি আপনাকে, প্রিজাজিংটা আপনাদের এলাকায় হয়েছিল, আর এনএসসি তে হয়েছিল ফাইনালটা। সূত্রাপুরে হয়েছিল প্রিজাজিং, আর এনএসসি টাওয়ার হয়েছিল ফাইনাল। এক্স্যাক্টলি, আমার মনে ফাইনাল আছে। হয়েছে ওইটা, ওইটা 2013-তে। ওইটা হরতাল ওইটা চলতে। 60 ক্যাটাগরিতে ছিলাম, হ্যাঁ হ্যাঁ 60 ক্যাটাগরিতে ছিলাম। ওইটাতে ওই মাসেল মিনিয়াতে সাকিব ফার্স্ট ছিল, আমি সেকেন্ড। বাংলাদেশ গেমস পরপর গেম, সাকিব ফার্স্ট আমি সেকেন্ড। ওই সময় গোফর, সুমন, সবাই এক ওয়েটে ছিলাম। হ্যাঁ, এবং অনেকে বলা বলি করতেছিল যে আলম ভাইয়ের ছেলে জিম নামতাছে, আলম ভাইয়ের ছেলে জিম নামতাছে। আমি এই কথা অনেক শুনছি, অনেক শুনছি তখন। তারপর আবার একটু গ্যাপ গেল। তারপর 2017-তে আরাফাত ভাই মাধ্যমে আবার কম্পিট করলাম। তারপর আবার লং টাইম গ্যাপ গেল। তারপর হুম। খালেদ ভাইয়ের সাথে পরিচয় হইলো। হুম। দুই খালেদ ভাই, কোচ খালেদ, ওনার সাথে হুম। 2019, 20, 21 এই যে লাস্ট পর্যন্ত কম্পিট করলাম। হুম। এই তো অ্যারাউন্ড আল্লাহর রহমতে টপ 3-র মধ্যেই থাকা হয়। থাকা হয়, থাকা হয়। তাহলে কম্পিটিশনের বয়স, ব্যায়ামের বয়স যদি আপনার হিসাব করি, তাহলে কত বছর হলো আঙ্কেল? ব্যায়ামের বয়স হিসাব করলে আঙ্কেল আহ 30। 30 বছর হয়ে গেছে ব্যায়ামের বয়স, চিন্তা করেন। আর যদি কম্পিটিশনের ইয়ার হিসাব করি, 2000 সাল থেকে কম্পিটিশন যদি ধরি, হিসাব করলে এই 2024 পর্যন্ত 24 বছর। 24 বছর। এর মাঝখানে আপনার মনে কম্পিটিশনে কিছু গ্যাপ ছিল, রাইট? কিছু কিছু গ্যাপ ছিল, কিছু গ্যাপ ছিল মাঝখানে। কিছু ওই gap। যে আহ, মাঝখানে ভালোই গ্যাপ ছিল। মানে আপনি খেলেন না ইচ্ছা করে এরকম? আমি আমি ইচ্ছা করি খেলি না, মানে ফ্যাক্ট হয়েছে কি, মানে হুম। হুম। কিছু বিষয় আছে, হ্যাঁ। যেমন হুম। আপনার আঙ্কেল, হুম। আপনারা কষ্ট করে এটা অর্জন করছেন, রাইট। ব্যায়ামটা অনেক দূরে গিয়ে গিয়ে শিখছেন। হুম। 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 ইচ্ছা শক্তি ছিল, একটা টার্গেট ছিল। আমার বিষয়টা তো আমি মানে খাস বাংলা ভাষায় বলতে যেটা না পেয়ে পাইছি, হুম। মানে আমি জন্মের পর থেকে এটা দেখে বড় হয়েছি যে আমার এই হুম। এক্সট্রা কোনো ফ্যাসিনেশন কাজ করতেছে না। ওই আব্বা অন্য কিছুর মধ্যে যদি জড়াইতে যায়, ব্যায়াম করো, খাওয়া দাওয়া হুম। করো ঠিক মতো। তো ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমি মর্মটা কম বুঝছি। তো ফ্যাক্ট হুম। হলো 2007-এর পর এই যে আমাদের যে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, এক্স ভাইস প্রেসিডেন্ট ছিল খালেদ, আব্দুল্লাহ আল খালেদ, হুম। সরি, খালেদ আব্দুল্লাহ বাবু আঙ্কেল। বাবু, হ্যাঁ, হ্যাঁ জি বাবু ভাই। তো উনি তো কথায় কথা আসে আর কি, শেকড় যেটা, উনি এবং আব্বা দুইজনই ওই যে জিন্না আমির যে জি প্রেসিডেন্ট এরশাদের জি এরশাদের যে ট্রেনার ছিল, উনার জি স্টুডেন্ট। তো জি আব্বা ছিল রাইট হ্যান্ড আর বাবু আঙ্কেল ছিল লেফট হ্যান্ড। জি তো উনাদের উনাদের শুরু হয়েছিল মণিপুরি পাড়া থেকে। ওই জি। জিমটাই ছিল প্রথম মণিপুরি পাড়া। তো ওইখানে আবার আমাদের রিকি উইলিয়াম ভাইও ওয়ার্কআউট করতো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো ওই যে ওই রিকি উইলিয়াম ভাই আবার বাবু আঙ্কেলের স্টুডেন্ট। আচ্ছা। তো ওই যে 2007-এর পর যে আমি লং টাইম গ্যাপ দিছি, মাসেলমেনিয়া কন্টেস্ট তো খুব মানে মানে এটা খুব আলোড়ন হলো। তো জি বাবু চাচ্চু আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে তুমি আমাদের সন্তান, হ্যাঁ, তো আমাদের পরবর্তীতে যদি আমাদের থেকে কেউ এই লাইনে কম্পিটিশন করে বা থাকা, একমাত্র তোমারই থাকা উচিত। পরে রাইট। আমাকে এক হিসেবে খুব শাসন করে, খুব ধমক দেয়। পরে আমি বললাম আচ্ছা করি, আমার তো ওয়ার্কআউট তো চলতোই। চলতে, হ্যাঁ। তারপর ওই যে টানা 2বার করলাম। হুম। তারপর একটা এই মাঝখানে ওই যে ওই যে কেরিয়ার সবকিছু মিলে একটা গ্যাপ গেল। তারপর 2017-তে একদিন আমার এটাও খেলা, এটা একটা মজার ব্যাপার, হঠাৎ হুম। একদিন আরাফাত ভাই আসছে।
হুম। আসার পর আমার বলতেছে যে আপনি কম্পিটিশন করাবো আমি। আচ্ছা। কি বলেন, আমি আবার কম্পিটিশন করবো? ওই সময় মাত্র সবকিছু স্টার্ট হয়, মডার্ন ওকে। দিকে চলে আসে। আমি বলি যে আমার দ্বারা কি সম্ভব? অবশ্যই আপনার দ্বারা সম্ভব, কেন সম্ভব হবে না, চলেন করি। আমি বললাম যে আমি কিন্তু অন্য কোনো কিছুতে যাব না। কয়ে হুম। না, কোনো কিছুতে যাওয়ার দরকার নাই, সমস্যা নেই। তারপর আমি, ওকে। আমার ওয়েট হয়ে গেছিল অনেক, প্রায় 80 প্লাসের মতো চলে গেছিল। হুম। পরে বাস আরাফাত ভাই আবার প্রেপ শুরু করালো। লাস্টে 6 মান্থে প্রেপ কমপ্লিট, না লাস্টে 3 মান্থে প্রেপ কমপ্লিট করে আবার ঢুকলাম টপ 6 মিস্টার বাংলাদেশ। এত এত বছর পরে তারপর তো গেম হয় নাই, 2018-তে মিস্টার বাংলাদেশ হয় নাই। হুম। তারপর আবার 19 থেকে আবার ওই যে কোচ খালেদ, ওনার সাথে পরিচয় হইলো, ওনার মাধ্যমে আবার শুরু করে 2024 পর্যন্ত করলো। আমাদের ন্যাশনাল কম্পিটিশনটা খুব সম্ভবত 2016-র পরে আর হয়নি, 16-র পরে, রাইট? ও তাই না? তাহলে 2016, না 2017, না, 16-র পরে আর 16, হয়নি। না 16 পরে আর হয়নি। ইয়েস, ওটা 16 ঘটনা ছিল। সরি সরি 16 পরে সরি সরি, হয়নি, না আমার 17 মনে আঙ্কেল। আমার একটা মিস্টেক হয়েছে। 16-র পরে 2019-এ কম্পিটিশন হয়েছে, 2020-এ হয়েছে, 21-এ হয়েছে, 22-এ হয়েছে। 22 হ্যাঁ, 16 পরে হ্যাঁ, আর হয়নি। ওই যে 16-তে করলাম, তারপর তার করা হলো না। 17 তারপর আর 19, 18 20, 21। কম্পিটিশন। হুম হুম হুম। 17-18 ব্রেক গেছে। ওই হ্যাঁ, 17-তে খুব সম্ভবত, 18-তে না 17-তে জানি, খুব সম্ভবত একটা অন্য একটা গেম হয়েছিল, মেবি মার্শাল টার্সাল কিছু একটা হয়েছিল, ন্যাশনাল হয়নি। একটা প্রাইভেট গেম হয়েছিল। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল ন্যাশনাল হয়নি, হয়। একটা প্রাইভেট গেম। মাসেল নিয়েও হইতে পারে, না বাট মার্সেল না, মানে ওয়ালটন, ওয়ালটন ছিল। ওয়ালটন ছিল, ওয়ালটনটা, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মনে পড়ছে। ওই 2016-র পর তো আমারও বডি বিল্ডিং থেকে আমি সরে গেছিলাম, মানে একদম ব্রেক চলে গেছিল, এই কারণে এই হুম হুম হুম। ঢাটাও মাথা থেকে আউট হয়ে গেছে। আমি অসুবিধার এরপর, কিছু না, কারণ এখন কথায় কথা আছে, আপনারও তো কথা আছে, আপনিও তো জানি তো সব স্ট্রাগল তো কম করেন না লাইফে। হ্যাঁ হ্যাঁ এই সেই স্পোর্ট জোনে, পুরান ঢাকা থেকে স্পোর্ট জোনে গিয়ে জব করছেন। হ্যাঁ, আর ওই সময় কত কষ্ট করে, হ্যাঁ, সাপ্লিমেন্ট অনেক কোনো কষ্ট। কিছুই ছিল না, হ্যাঁ। 3 নাম্বার 1500, বাসে 2000 টাকা স্যালারি ছিল, হ্যাঁ। হ্যাঁ, বাস, ওই যে বড় বড় বাস গুলা, 6 নাম্বার, 3 নাম্বার বাস, ফার্ম বিট দিয়ে যে যাইতো, খেয়াল এগুলা আছে করে আসলে গেছি ওই তখন। ওই সময়গুলো আসলে অন্যরকম ছিল, এবং স্পোর্ট জোনের সময় একটা পুরো হাইপ ছিল। আমি চিন্তা করি যে তখন যে ডেডিকেশনটা আমার ভিতরে কাজ করতো, যে পাওয়ারটা কাজ করতো, এখন ডেডিকেশন আছে মানে, কিন্তু মানে ওই মোটিভেশনটা নাই। আছে না যে ওয়ার্কআউট করার জন্য এদিক থেকে ওদিক চলে যাবো, এদিক চলে যাবো, ওদিক চলে যাবো, ওই মোটিভেশনটা কাজ করে না, অন্য মোটিভেশন কাজ করে, লাইক মানুষকে ট্রেন করানো কিংবা ট্রেন কোনো। করাইতে হবে, আরো নতুনত্ব আনা যায় কিনা। হ্যাঁ, বাট আছে না যে ব্যায়ামের জন্য মেশিন খুঁজতে খুঁজতে এদিক ওদিক চলে যেতাম, আগে এগুলা করতাম, পাগলের মতন মেশিন হুম খুঁজতাম হুম যে হুম 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 হুম। এক্সপ্রেস কোন কোথায় আছে জায়গায় একটা নতুন লিখবে, হ্যাঁ। হ্যাঁ, ট্রু ট্রু এবং ট্রু ট্রু। মানে এইভাবে করে আর কি আগে পাগলের মতন করতাম। তো আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বডি বিল্ডিং এই কন্টেস্ট ক্যারিয়ারে আপনার সবচাইতে খুশির যে প্লেস, মানে আপনি যেই প্লেসটাতে সবচেয়ে খুশি হয়েছেন এবং যেই প্লেসটাতে আপনি সবচেয়ে স্যাড হয়েছেন, এই দুইটা আমাকে একটু বলবেন। আসলে প্রথম কথা হলো যে কম্পিটিশন, সবচেয়ে থেকে হ্যাপি প্লেস হইলো আমার বাংলাদেশ গেমসে ফার্স্ট রানার আপ। ফ্যান্টাস্টিক, জোস। কারণ, বাংলাদেশ কি 2013 কারণ সালেরটা না দুই ইয়া হাজার সালে? 2013, না 2013 সালেরটা। 13 সালেরটা। কারণ ওইটার মতো বাংলাদেশ গেমস আজও পর্যন্ত হয় নাই, এর আগেও হয় নাই। কারণ ওইটা এমন হাইপ ছিল, এবং মানে আমি বাসা থেকে বের হওয়া থেকে আমার পুরো মনে আছে, মানে বাসা থেকে বের হওয়া থেকে মনে হচ্ছিল যে ওইটাকে অনেক সময় হয়েছে কি, ওই যে সাব গেমসের যে ওই যে গোল গোল রাউন্ডের যে সিস্টেমটা, ওই যে 7টা হ্যাঁ যে হ্যাঁ বল, এটা তো হ্যাঁ, এটা তো সব ওইটা ওই সময়ে পুরো স্টেডিয়াম এরিয়াতে পুরা অ্যাডভার্টাইজিং করা ছিল। বাসা ওটা থেকে অলিম্পিক বের হওয়া থেকে, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো বাসা থেকে বের হওয়া থেকে একটা হাইপ ছিল, প্রচুর ক্রাউডেড ছিল, রাইট। প্রচুর মানে, আর মানুষজন, মানে ওইটা একটা অন্যরকম মজা ছিল। আর মানে সবচেয়ে বড় কথা কি, আসলে তখনকার মানুষ তো অনেকে সিনিয়র হয়ে গেছে, অনেকে গেম থেকে বের হয়ে গেছে, হুম এজ হুম হয়ে গেছে, আবার হুম, পারিপার্শ্বিক কারণে। তো ওই সময় একটা মজা ছিল অন্যরকম, ট্রু। রাইট। এখন মানে ঠিক আছে, অনেক মডার্ন হয়েছে, বাট ওই সময় মজাটা একটা অন্যরকম ছিল, যে সেকেন্ড হয়েছি, সাকিব ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি, এবং আমাদের মধ্যে যে একটা বন্ডিং, হ্যাঁ, অন্যরকম ছিল। right. বা আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে আগে যখন আমরা বডি বিল্ডিংটা, মানে আমরা যখন নতুন নতুন ঢুকি, কিংবা তখন তো আপনারা অলরেডি কমপ্লিট করেন, আর যখন আপনাদেরকে দেখতে দেখতে একটু আগের দিকে বাড়া শুরু করলাম, তখন বডি বিল্ডিং একটা মজা ছিল, মনে হতো কি যে আমাদের ঈদ, কম্পিটিশন মানে মনে হতো আমাদের ঈদ চলতেছে, এরকম একটা ফেস্টিভ ফিল আমরা করতাম। বাট এখন কিন্তু মানে আমার কাছে মনে হয় যে ডে বাই ডে ওই মজাটা আস্তে আস্তে কমে গেছে। হ্যাঁ। এখন আর হয়েছে কারণ তখন তো
আসলে আঙ্কেল বিষয়টা হয়েছে কি, তখন তো আমরা অনেক স্ট্রাগল করছি খুব। হুম। দ্বিতীয় কথা হইলো যে ন্যাশনাল, এটা স্বীকার করতে হবে, ন্যাশনাল গেম আপনি 2022-এ যখন মিস্টার বাংলাদেশ হন, আপনি ওই জি। সময়ের কথা চিন্তা করেন, ন্যাশনালের বুঝ- সময় পুরো বাইতুল মুকাররম এরিয়াতে গাড়ি থেকে নামার পর পা ফালানো একটা গরম ভাব থাকে পুরো সত্যি। এরিয়াটার মধ্যে, বোঝা যায় যে এই ভিতরে কিছু একটা চলতেছে, এটা আমার পছন্দ দাঁড়ায় গেছে। এবং আমরা ন্যাশনাল ইজ যখন ন্যাশনাল। এন্ট্রি নেই, ইভেন এখনো এখনো যখন এন্ট্রি নেই ওখানে আমার কাছে আমি পার্সোনালি ফিল করি যে মনে হয় যে আমি একটা সেলিব্রিটি, মানুষ যেভাবে ট্রিট করে। হ্যাঁ, ইভেন স্বাভাবিক আপনিও ব্যাপার, ফিল, সেটা অর্জন হ্যাঁ করছেন সেটা। সেটা আপনিও ফিল করেন, কারণ আপনিও যখন ট্রু, যান, ছবি তুলতেছে মানুষ, আপনার সাথে হ্যালো হাই করতেছে, কথা ট্রু, বলতেছে, হ্যাঁ। ট্রু। এবং মজার বিষয় এটা কি, সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন ধরেন একটা, ধরেন চা দোকানদার, হ্যাঁ, সে আইসা বলতেছে যে আমি আপনার ভিডিও দেখি, ইভেন ও, সে আমার পেজটা বলতে পারতেছে যে আমি আপনার ভিডিওতে আপনার সাথে একটা ছবি তুলতে চাই। ভাই আমার কাছে মনে হয় কি যে একটা ওই কি বলে এটা, মার্সিডিজ গাড়ি থেকে বেরো একটা মানুষ আমার সাথে ছবি তোলার থেকে ওই মানুষের সাথে ছবি তুলে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ দেখেন আমার ইনফরমেশন গুলা কোন পর্যন্ত পৌঁছাইছে, কিংবা আপনার এবং ইনফরমেশন আপনি, গুলা কোন পর্যন্ত পৌঁছাইছে, আমাদের এবং বডি আপনার বিল্ডিংটা। ইনফরমেশন, এবং আমাদের বডি বিল্ডিং এর ইনফরমেশন গুলো হেলদি ইনফরমেশন, অবশ্যই। এগুলো এবং হচ্ছে প্লাস আমার পয়েন্ট। কথা কি, এই ইনফরমেশন কিন্তু আমার না, এই ইনফরমেশন আমাদের বডি বিল্ডিং এর, আমাদের, ঠিক আছে? হ্যাঁ, এই ইনফরমেশন এক্স্যাক্টলি, কিন্তু আমার আমাদের না, বডি আমি বিল্ডিং এটা এর। নিয়ে যাবো, এটা কিন্তু আমি নিয়ে কোথাও যেতে পারবো না, ঠিক না? না, না, এটা আমার। এক্স্যাক্টলি। যেমন, যেমন আমার জিমে কথায় কথা আসে। আমার জিমে হুম, দেখা গেল যে যেমন আমি তো 12 নম্বর জিম জোনের ইনচার্জ। সো হুম, সেই ক্ষেত্রে জি, এই বিকাল শিফটে, তো সেই জি, ক্ষেত্রে ওই জিমে, জিমটা অনেক বড়, প্রায় 13,000 স্কোয়ার ফিট, রেস্টুরেন্ট সবকিছু আছে ওই জিমের মধ্যে সব ধরনের, কারণ ওই জিমের যে ওনার জাকির ভাই, উনি জি, সবার জন্য এক্সেস আছে, আর প্লেয়ারদের জন্য তো সবচেয়ে বেশি। জি, তো সেই ক্ষেত্রে ওই জায়গায় আমি অনেকে খেয়াল করি, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মেম্বার আসে, তো অনেকে ওয়ার্কআউট করে, আমি মাঝে মাঝে খেয়াল করি এবং আমি বুঝি। হুম, আপনার ভিডিও কিন্তু আমি অলওয়েজ দেখি, ইনফ্যাক্ট আমার বাচ্চাও দেখে যখন চলে আর কি, হ্যাঁ। তো আচ্ছা, আমি বুঝি, আমি বলি যে আচ্ছা রিসেন্টলি দেখছি আঙ্কেল এই প্যাটার্নে মারতেছে। তারপর মাঝে মাঝে ডাক দিয়ে জিজ্ঞেস করি, এরপর তুমি কি ওয়ার্কআউট কি করতেছো তুমি, পরে আমি ডিরেক্টলি জিজ্ঞেস করি, তুমি কি এটা কি ওই যে তাজদিদ হাসান ওনার ইয়েতে দেখছো নাকি? আমি আচ্ছা ঠিক আছে করো, কোনো কারেকশন লাগলে আমাকে বললো। আচ্ছা, 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 ভালো আচ্ছা। লাগে বিষয়গুলো কিন্তু ভালো লাগার বিষয়। আমি আসলে ট্রাই করি কি যে আমি ফ্যান্সি জিনিসপাতি কিন্তু করি না, আমি ট্রাই করি, ধরেন ধরেন আমি এখন রিসেন্টলি যেমন আমার টেন্ডনে প্রবলেম, আমার রিস্টের প্রবলেম, ধরুন রিস্টের প্রবলেম, টেন্ডনের প্রবলেম, এটা ওই যে আমার বাসার নিচে আগুন লাগছিল, তো দোকান ভাঙতে গিয়া আপনার বড় একটা হাতুড়িও ভেঙে ফেলাইছি, তারপর একটা শিলা রেঞ্জ আনছে, শিলা রেঞ্জ দিয়ে লাস্টে বাইরে দুটো তালা আমি ভাঙছি। তো হুম, তখন টের পাইনি, যখন আমি সবকিছু নর্মাল হওয়ার পর যখন বাসায় শাওয়ার করতে আসছি, তখন পানির মগ তুলতে গিয়ে দেখি যে আমার এই টেন্ডন মানে এটি সাপোর্ট পাইতেছে না, মনে হয় যে হাতে কোনো জোর নাই। তো এরপর থেকে আমি বুঝছি যে আমার টেন্ডাইটিস অলরেডি হয়ে গেছে। তো এরকম আমার মতন অনেক মানুষ আছে যারা এগুলাতে সাফার করে, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, টেন্ডাইটিস সমস্যা, কিন্তু তারা কি ব্যায়াম ছেড়ে দিবে? ছেড়ে তো দিবে না, ছেড়ে তো দেওয়া যাবে না। বাট না, এইটাকে রেখে কিংবা এটাকে কিওর করে কিভাবে আমরা এক্সারসাইজ করতে পারি, সেই ধরনের এক্সারসাইজের ফর্মুলা গুলো আমি বের করার চেষ্টা করি, এবং ওগুলো আমি আস্তে আস্তে দেই যে মানুষ সেফটি ভাবে কেমনে করতে পারে। কারণ আহ, আমার তো সম্ভব না যে সবাই যায় যায় দেখানো, আপনার পক্ষেও সম্ভব না আঙ্কেল। তো আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, আমরা চাইলে কিন্তু এই জিনিসগুলো দিতে পারি মানুষের উপকারের জন্য। কোচিং ওটা ডিফারেন্ট জিনিস, কেউ যদি কাস্টমাইজ প্ল্যান নেয় সেটা ডিফারেন্ট জিনিস, বাট লিস্ট যেহেতু এত বছর ধরে আমরা আছি, আমাদের তো কিছু দায়িত্ব আছে মানুষের প্রতি, তো সেটাই আর কি চেষ্টা অবশ্যই করি যে বেসিক কিছু মানুষকে দায়িত্ব আছে, সুস্থ। সেই ইনফরমেশন গুলো দেওয়ার আর কি, সেই সুবাদে। তো আর সবচেয়ে বড় কথা যে কথার মাঝখানে কথা আসবেই তো। আর আপনি যে পরিমাণ সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে অ্যাক্টিভ থাকেন, জি, এরকম কিন্তু আমাদের আর কোনো বডি বিল্ডার থাকে না, থাকেও না, ট্রাই করি আর কি। আমার এই আমার মুহূর্ত পর্যন্ত পাইনি। আমার কষ্ট, আমার যদিও আমার ফেসবুকটা আমি সবসময় আমি চালাই না, আমি মানে পোস্ট গুলো আমার নিজেরই করা, সবকিছু আমি গুছিয়ে দিই, বাট পোস্ট করে আমার মডারেটর আছে, যাকে বলে দেওয়া আছে সবকিছু টাইম টু টাইম সেট আপ করা, কারণ রিসেন্টলি দেখবেন আমি একটু বেশি অ্যাক্টিভ আমার পেজটা। সো এত কিছু তো সবসময় আমার পোস্ট করা পসিবল হয় না, কারণ আপনি দেখছেন মানে আপনি হয়তো জানেন যে জিমে আমি কি পরিমাণ ব্যস্ত থাকি, জিমে ব্যস্ত থাকি কিংবা ক্লায়েন্ট থাকে, তো সবকিছু মিলে পারা যায় না। এবং অনেকে বলে যে ভাই আপনার সঙ্গে এসে দেখা করবো, বাট আমি মানে সবসময় মানুষকে বলতে পারিও না যে আসেন, কিংবা কারণ মানে ওই যে সময়ের একটা লিমিটেশন রয়ে গেছে, যে আমি একজনের বসে আর একজনের সাথে কথা বলবো সেটাও টাইমে হুম, হয় না। হুম, হুম। আর আমি হ্যাঁ, যতটুকু জানি যে ফার্স্ট হোটেলের জিমের মানে সম্পূর্ণ দায়িত্ব সবকিছু আপনাকে মেনটেন করতে হবে। জি, তো জি, জি, সেক্ষেত্রে প্রেশার তো থাকবেই, স্বাভাবিক ব্যাপার। আর জি, একটা জায়গায় আপনি আল্লাহর মতে সেই শুরু থেকেই পর্যন্ত আছেন, আর যত লং টাইম যত বাড়তে থাকে তত দায়িত্ব বোঝাও বাড়তে থাকে। জি, জি।
সো সম্ভব হয় না সবসময় আর কি সবকিছু করার, বাট আশা করি সবাই বুঝতে পারবে ব্যাপারটা। ইভেন আমার আমার না, আঙ্কেল বুঝতে পারি, হ্যাঁ। পাইবো কেউ যে, আমার আঙ্কেলও তো সবাই পাবো না, কারণ আঙ্কেলও তো ব্যস্ত থাকে ট্রেনিং নিয়ে সবকিছু নিয়ে, ঠিক না? আসলে আঙ্কেলও ব্যস্ততার একটা পার্ট চলে আসছে। চলে আসছে, হ্যাঁ। আসলে ওই যে দায়িত্ব নিয়ে কাজ করতে গেলে আপনি আপনার ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনার কাছে বিশেষ করে ট্রেনিং করতেছে, সে তো আপনি তো তার দায়িত্ব নিয়ে কাজ করতেছেন। চাইলে কিন্তু আমরা তাদের ফালায় আরেকজনের সাথে কথা বলতে, এটা আসলে প্রফেশনালিজম না। পারি না। আপনি না, পৃথিবীর কোনো জায়গায় কিন্তু এটা পাবেন না, ঠিক না? পৃথিবীর কোনো জায়গায় এটা পাবেন, সবাই প্রফেশনালিজম নাম্বার ওয়ান। আর এটা এই একটা লাইন, মজা আছে আঙ্কেল, কারণ একটা ক্লায়েন্ট যখন হ্যাপি ফিল করে খুব শান্তি রাইট, লাগে। খুবই অবশ্যই শান্তি ডেফিনেট। লাগে, এটা একটা অন্যরকম শান্তি লাগে যে আমি তাকে নিয়ে কাজ করতেছি। আর স্বাভাবিক ব্যাপারে যেহেতু আমরা একই লাইনে একই কাজ করি, যে একটা ক্লায়েন্টের সাথে কাজ করা মানে কখনো টিচার হইতে হয়, কখনো তার বন্ধু সুলভ আচরণ হইতে হয়, তার কোনো প্রবলেম থাকলে সেটা জানতে হয় সাইকোলজিক্যাল ভাবে, বা সেটাকে আপনার বাবা অ্যাডজাস্ট হয়ে যেতে করতে পারে। হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, ছোট পোলা তখন বাবা। আবার চিল ফ্রেন্ড থাকতে হয়। রাইট, রাইট, রাইট। আচ্ছা আঙ্কেল, আপনার অ্যাজ এ ট্রেনার, কিংবা অ্যাজ এ কোচ, আপনার এই জার্নিটা আপনি কোন বছর থেকে শুরু করেন? এবং আচ্ছা, আগে এটুকু শুনি, আগে কোন বছর থেকে শুরু করেন? 2005 থেকে, সরি, 2004, 2003 অথবা 4, না সরি, 2005 থেকে, 2005 থেকে 5, 6, 7 পর্যন্ত। এখানে একটা মজার ব্যাপার আছে। আমি তো বেশি ওই যে বললাম না যে মানে ওই হ্যাঁ, না, না, আমি যেটা বললাম না যে ওই যে আমি তো মানে আমার কাছে এটা অটো অটো পেয়েছি আমি। হ্যাঁ, হ্যাঁ, তো এটাই বললাম যে যে- বেশি যে- প্রশ্ন করে ফেলছি, বেশি পুরনো কথা। না, অনেক না, সমস্যা নেই ভাই, এটা একটা মজার ব্যাপার। তো আব্বা আমাকে ট্রাই করতো যে তুই এক্সারসাইজ করানো শিখ, হ্যাঁ, ট্রেনিং করা। তো আমি না ওই যে মানে তখন বাবা তো মানে নর্মাল লাগতো বিষয়গুলা, যে কোনো সময় দেখা গেলো যে বাবা একটা কথা বললে আমিও রিপ্লাই দিয়ে দিতাম, মানে এই বিষয় আর কি, হ্যাঁ। তখন আব্বা আবার আব্বার যে বস জিন্না আমির, ওনার সাথে আলাপ করলো হুম, যে কি করা যায়। বলে যে তুমি ওরে আমার কাছে পাঠায় দাও, তোমার দিয়ে কাজ আচ্ছা, হবে না, কারণ তুমি তো অ্যাভেলেবেল তার কাছে, তোমার ওইভাবে সে মানবে না, তুমি আমার কাছে পাঠাবে। তখন ওনার যিনি এখনো আছে ইয়াতে বসুন্ধরা বসুন্ধরা আচ্ছা, গেটের ভেতরে প্রেসিডেন্সিয়াল আচ্ছা, জিমনাস কেয়ার, আমি মিরপুর থেকে দুপুরবেলা আগে ওই যে 2 তলা বাসগুলো অ্যাভেলেবেল ছিল, লালটা, বিআরটিসি, হুম, সকালবেলা এখান থেকে গুলশান যেহেতু একটা, আরেকটা যেহেতু এখান থেকে ইয়া মতিঝিল, 2 লাইনের বাস ছিল। ওইটা তুই আমি সকালবেলা আমি 7টার মধ্যে যে বসুন্ধরা ওই জিমের মধ্যে উপস্থিত থাকতাম, এবং আমি ঘুমায় থাকতাম, উনি মাঝে মাঝে 8টা, 8:30টার দিকে আসতো, আইসা আমার ডাক দিত। আচ্ছা, তখন ওইভাবে আমার কাজটা শেখা। আর তখন ওনার কাছ থেকে ওই যে পার্সোনাল ট্রেনিং এর যে ট্রিটমেন্টালি যে টেকনিক গুলা, থেরাপিক্যাল ট্রিটমেন্ট ইয়া টেকনিক গুলো, ওগুলো ওনার কাছ থেকে শিখি। তো আচ্ছা, ওনার সুবাদে ওয়েস্টিনেও ডেমনস্ট্রেটর হিসেবে কাজ করি। তারপর এসপিটিএস আর্মিদের একটা ক্যাম্প কমপ্লিট করি। হুম, তো হুম, ওইটাই আমার ট্রেনিং জার্নি শুরু। তারপর হুম, আস্তে আস্তে করে আমি ওইখান থেকে ধানমন্ডি যে বডি এন্ড শেপ, ওই বডি এন্ড শেপে জয়েন করলাম। হুম, জয়েন করার পর তো আমার তখন ওই যে 2013-তে কন্টেস্ট, অলরেডি 2013 কন্টেস্টের পর আমি শুরু করলাম ওই জায়গায় হুম, জব করা। তারপর হুম, এই যে কন্টিনিউ চলতে থাকলো, এই যে এই পর্যন্ত, হুম। আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমি একটা জিনিস জানতে চাবো যে আপনি যখন মানুষের ট্রেনিং করান কিংবা ট্রেনিং এখনো করাচ্ছেন, এই ট্রেনিং করানো অবস্থায় কখনো এরকম উইয়ার্ড কিংবা কঠিন কোনো সিচুয়েশন ফিল করছেন যখন আপনার কাছে মনে হয়েছে যে দূর, আর কি ওরা ট্রেনিং করা মনে আর ভালো লাগে না? হ্যাঁ, মনে পড়ছে এরকম। কারণ এটা এটা মানে মনে পড়ার কারণটা হলো গিয়ে, যখন হয় কি যেমন আঙ্কেল আপনিও জানেন আমিও জানি, একটা ক্লায়েন্টের কিছু 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 সময় আছে যে প্ল্যান বানাইতে অনেক সময় লাগে। জি, বিশেষ জি, করে ডায়েট প্ল্যান বানাইতে অনেক সময় লাগে, যখন দেখি যে না আমি ফুল এফোর্ট দিচ্ছি কিন্তু তার জি, কাছ থেকে আমি কোনো সেই ধরনের কোনো রেসপন্স পাচ্ছি না। জি, একটা সময় তখন মানে খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে দূর, আর ট্রেনিং করাবো না। জি, জি, এইটা জি, কেমন কথা, আমি আমার ফুলটা দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু সে আমার সামনে ওয়ার্কআউট, আর আমরা তো বুঝি ডায়েট ফাঁকি দিলে বা ঘুমে যদি প্রবলেম করে আমরা তো পরের দিনে বুঝে ফেলি, তার পাওয়ার দেখলে আমরা বুঝতে পারি যে কি কি জি, অবস্থা। তখন দেখা জি। গেল যে সে প্ল্যানের পুরো মিস ইউজ করছে, তখন খুব আঙ্কেল এরকম রাগ হয়। পরবর্তীতে আবার নিজেকে বুঝাই যে না, মাই প্রফেশন, এখানে এরকম করলে চলবে না। মানুষ মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে। মানুষ মাত্র বলে, কারণ আমরাও এরকম করি। যেমন আমার মনে আছে যে কথাটা চলে আসছে যে আব্বা কি করতো, জি, দেখা গেল জি, যে ডেল্টয়েড প্রেস মারতাম, হ্যাঁ, রেফারেন্স থাকতো এক সেটে 15টা, উনি এখনো করে, এই জন্য উনার সামনে কম ব্যায়াম করি। আল্লাহ মাফ করুক, উনি তা শুনতেছে না, উনি ওনার বাসায় আছে। যাই হোক, তো রেফারেন্স 10টা 11টা শেষ, তখন আমি মানে কুতাকুতি করতেছি খুব হার্ডলি যে আমার 15টা। ওই সময় বলে কি
তোমার তো মারা হচ্ছে না, তোর হাত এরকম বাঁকা হয়ে রয়েছে কেন, মোশনটা ঠিক কর। আরে আমি এটা আমি কিসের মোশন ঠিক করবো, আমি তো আর উঠতেছেই না হাত। এটা ম্যাক্সিমাম সময় উনি এই কাজটা করে, আমার ফিনিশিং সময় গিয়ে উনি এই কাজ করে। এটা তো ভালো। পরের অনুষ্ঠান ব্যায়াম করি না, কিন্তু কি করো তুমি, শুরুতে এই যে এটা করে দিও, তুমি লাস্টের দিকে এটা করো কেন? এর জন্য বললাম উনি আমাদের ওস্তাদ, বললাম না উনি আমাদের বড় ওস্তাদ। না, ইটস ট্রু, আল্লাহর রহমতে। কারণ এখনো উনার বাইসেপ মাসেলের কাছে আমার আমার আর্মস কিচ্ছুই না। উনার যে সেপারেশন, ডাবল পিক বের হয় এত সুন্দর মাসাল্লাহ এখনো। অথচ উনি তো কোনো সময় আমাদের মতো, কোনো সময় কি উনি আমার হাতেই সাপ্লিমেন্ট দেখতে হয়ে প্রোটিন, কখনোই কোনো প্রোটিন দেখে নাই। ওই উনারা ওয়ার্কআউট করছে, ওই উনার উনার ফেভারিট খাবার ছিল নাকি ওই কাঁচা আটা রুটি দিয়ে পাতলা ডালের মধ্যে ভরা ভরা খাইতে, ওইটাই ছিল ওনার ফেভারিট খাবার। বাহ, সিম্পল, খুবই সিম্পল, বাট হেলদিয়ার অপশন, অনেক অনেক হেলদিয়ার অপশন। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি আপনার থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে ধরেন সাপ্লিমেন্ট তো আমাদের একটা ব্যাপার, যে সাপ্লিমেন্ট নিয়ে সবার মাথার মধ্যে প্রথম যখন সাপ্লিমেন্ট আসে তখন তো সবাই মাথার মধ্যে একটা জিনিস ঘুরতো যে সাপ্লিমেন্ট 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 খাইলে মানে ম্যাজিক্যাল কোনো কিছু। হ্যাঁ, তো সাপ্লিমেন্ট যখন আপনি প্রথম পান তখন কি আপনার মাথার মধ্যে এরকম কোনো কিছু ক্লিক করছিল যে সাপ্লিমেন্টটা হ্যাঁ, ম্যাজিক্যাল? আমার আমার খেয়াল আছে। ওই সময় আমাদের জিমে তো, জিমের শিবলি মোহাম্মদ নৃত্যশিল্পী, উনি তো আমাদের জিমের হ্যাঁ মেম্বার, খুব ভাই, রেগুলার হ্যাঁ মেম্বার। হ্যাঁ, তো উনি তো বাইরে যদি 2 দিন পর পরই বাইরে ট্রিপে যেত। উনি ক্রিয়েটিন সিরাম, সিরাম ক্রিয়েটিন ছিল একটা, ড্রপের মতো। ড্রপার ড্রপার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ড্রপের মতো। তো উনি একদিন নিয়ে আসছে জিমে, বলে কি 2 ফুটা খাও, অনেক এনার্জি পাবা। আচ্ছা হ্যাঁ, তো মানে খাওয়ার পর মনে হলো যে অনেক এনার্জি পাচ্ছি, বাট এখন ফিল করি যে সাইকোলজিক্যাল এনার্জি ছিল। আসলে ক্রিয়েটিন এত তাড়াতাড়ি কাজ করে না। না, এক্স্যাক্টলি, এখন বুঝি যে সাইকোলজিক্যাল এনার্জি ছিল। আর প্রথম খুব সম্ভবত আমি প্রোটিন খেয়েছিলাম, উনি উনি এনেছিল, প্রোটিনটা ছিল সিরিয়াস মেগামাস, মেগামাস, মেগাম্যাস 4000, রাইট? মেগামাস 4000, রাইট। মেগাম্যাস পরে কিন্তু 4000, মেগামাসটা মার্কেট আউট হয়ে গেছে, মেগামাস আর নাই না পরবর্তীতে। মেগাম্যাস নেই। এটা তো ওই যে জয় ওয়েডার, ওয়েডার নিউট্রিশনের মেগাম্যাস ওদের ছিল, মেগাম্যাস। হ্যাঁ, তারপর যে উপরে উপরে জয়েডার একটা ছিল, মেগাম্যাস সাদা 25, সাদা প্রোপের পরে। 4000। হ্যাঁ, ওই সময় এই এই সাপ্লিমেন্ট কোম্পানিটাই মেবি সবচেয়ে প্রথম তারা এই ম্যাস ভার্সনটা বের করে। হ্যাঁ, ওইটা তারপর খাইছিলাম। আর ওই যে, হ্যাঁ, ওইটা, আর ওই যে অ্যামাইনো, অ্যামাইনো, ওই যে গ্রিন কালারের 4.2 একটা ছিল না, হ্যাঁ হ্যাঁ অ্যামাইনো 222। 3.2 না 4.2 ছিল জানি, ইয়েস 3.2 না, ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা হ্যাঁ, খাইছিলাম। এতটুকু আমার খেয়াল আছে, ওই অপটিমাম, সেই আগে অপটিমাম। অপটিমাম নিউট্রিশনের। হ্যাঁ হ্যাঁ, এখনো এটা পাওয়া যায়। আমিও এক সময় এটা ভালো ইউজ করি, অনেক পরিমাণ ইউজ করছি। আমি আগে ইউজ করতাম এটা ইন বিটুইন মিল, ধরেন মিল, একটা মিল খাওয়ার 30 মিনিট পর আমি 2টা করে ট্যাবলেট খেয়ে ফেলতাম, এরকম পাগলের মতো মিল use মিল করছি। মিলের গ্যাপটা করে, যার টেবলেট গুলো সাইজও তো এরকম অনেক বড় সাইজ ছিল। বড় বড়, হ্যাঁ। বাট ইট হেল্পস, যদি আপনার মিল ঠিক থাকে তাহলে আপনার বডিতে কিন্তু পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স রিটেন করার জন্য ভালো হেল্প করে, ফুলনেস ভালো থাকে, ও, খুবই ভালো থাকে, ভালো থাকে। বাট মেক শিওর যে আমাদের ডায়েট ঠিক থাকা লাগবে। আমি ওটা কেন ইউজ করতাম, ওইভাবে কেন ইউজ করতাম, আমার মাথার মধ্যে একটা জিনিস মানে আমি কিছু জিনিস পড়তাম আগে ম্যাগাজিনের মধ্যে, হ্যাঁ, আগে ব্যাক ইন ডেজ। তো পইরা অনেক কিছু বুঝতাম যে ধরেন আমরা যে সলিড মিলটা খাই, এই মিলটা কিন্তু ডাইজেস্ট হতে সময় লাগে, দেন এটা ভাঙবে, অ্যামাইনো তারপর রিলিজ করবে। তো দেখা যেতেছে যে আপনি এক এক নাম্বার মিল খাইছেন, এটা তারপর 2 নাম্বার মিল খাইছেন, তো 1 আর 2 এর মাঝখানে যদি আপনি অ্যামাইনো অ্যাসিডটা দিয়ে দেন, 1 নাম্বার মিল ডাইজেস্ট হইতে হইতে তারপরে 2 নাম্বার মিল আবার নিয়ে নিবেন, তো 2 নাম্বার ডাইজেস্ট হওয়ার আগে কিন্তু আবার 1 নাম্বার ডাইজেস্ট হয়ে যাবে। এবার মাঝখানে যে একটা ব্রিজ থাকে, গ্যাপ থাকে, ওই গ্যাপটার সময় আপনার বডিতে নাইট্রোজেন ব্যালেন্স মানে অ্যামাইনো অ্যাসিড সাপ্লাই দেওয়ার দিল ওই অ্যামাইনো 222, ওই বিশ্বাসে আমি খাইতাম এটা। আচ্ছা। হ্যাঁ, তো মোটামুটি ভালোই কাজে দিছে তখন, ভালোই আমি ন্যাচারালি যখন বডি বিল্ডিং করছি খুব ভালো আমি রেসপন্স পাইছি। আমি একটা জিনিস মানে এখনকার পোলাপান বলে, অনেকে অনেকে বলে যে আমার কাছে যারা ট্রেনিং করে, অনেক মানে অনেক মানুষের কাছে শুনি যে যারা এনহেন্সড স্টেরয়েড নেয় ওরা আমার কাছে ট্রেনিং করলে রেজাল্ট ভালো পাবে, আর যারা ন্যাচারাল ওরা আমার কাছে ট্রেনিং করলে ভালো রেজাল্ট পাবে না, এটা অনেকের ধারণা, অনেকে বলে, আমি শুনি। বাট আমি যে বডি বিল্ডিংটা শিখছি প্রথম ন্যাচারাল দিয়েই শিখছি নাকি, ঠিক না? আমি জীবনে শুরুতে আমি স্টেরয়েড ইউজ করা শুরু করিনি, আর ন্যাচারালি তো অনেক বছর মোটামুটি করছি, যে কয় বছরই আমি আমি অনেক বছর আপনাদের থেকে এত সময় করিনি, আপনারা আমার চেয়ে বেশি সময় ধরে করছেন। বাট এখনকার পোলাপানরা যতটুকু সময় ধৈর্য ধরে থাকতে পারে না, তার চেয়ে বেশি ধৈর্য ধরে আমরা ছিলাম এই কারণে ন্যাচারালি। এখনো আমার মতে আছি। হ্যাঁ, ন্যাচারালি আমরা ছিলাম। এবং সাপ্লিমেন্টেশন কত ভালোভাবে ইউজ করা যেতে পারে, আপনার হরমোন ব্যালেন্স থেকে নিয়ে শুরু করে আপনার বডির নাইট্রোজেন ব্যালেন্স পর্যন্ত সবকিছু কিন্তু আমরা ঘাটাঘাটি করে দেখছি।
দ্যাটস ওয়াই সাপ্লিমেন্টেরও বেটার ইউজ আমরা জানি। আমি আমাদের কথা বলতেছি, আমরা ইউজ করে দেখছি, ঠিক না? দেখছি। তাইলে আমরা তো মানে এনহেন্স তো আমরা হইছি পরে, আগে না আমরা এগুলো এক্সপেরিমেন্ট করে দেখছি, ঠিক না? আর এই বিষয়গুলো মানে এই কারণে হয় কি যে মানে এখনকার যে ইয়াং জেনারেশন আছে, একদম ইয়াং জেনারেশন, ভালো মানে নেগেটিভ পজিটিভ তো সব জায়গায় আছে, এরা আসলে আমাদের ফিল্ডটা বোঝে না। লাইক না। এই যে আমরা আমাদের আমাদের মানে ব্যাক ইন ডেজ গুলা যে ভালো ছিল, ন্যাচারালিটি যে বেশি ছিল, তো এই কারণেই আমরা এখনো স্টেজে 20 বছর 22 বছর, আমার আমার এখন এজ কত, 39, 40-তে পড়বে নেক্সট ইয়ারে। হ্যাঁ, হুম, তো এখনো আমরা কম্পিট করে যাচ্ছি 22-23 এইজের প্লেয়ারদের সাথে, রাইট, ফাইট হচ্ছে। এটা রাইট। এটা একমাত্র এই একটা কারণে, কারণ আমাদের ব্যাক ইন ডেজটা অনেক ভালো ছিল, আমাদের আমরা অনেক কষ্ট করে ওয়ার্কআউট করছি। ব্যাকগ্রাউন্ড ভালো, আমাদের ফাউন্ডেশন ভালো, ঠিক এক্স্যাক্টলি। না? আপনি দেখবেন যে এখন এখন ছেলেপেলেরা হয়তো বা অনেকে অনেক অনেক বড় সাইজ নিয়ে নামে, বাট খুব কম দেখবেন আগের দিনে যেমন আপনার মাসেল, গ্রেইনি মাসেল, এরকম গ্রেইনি মাসেল কিন্তু আপনি কম দেখবেন। এবং দেখবেন যে এই যে ফিল হিট, ধরেন ফিল হিট আছে, ফিল হিটের সাথে কিন্তু আপনার আর্মসের একটা সিমিলারিটিস আছে, গ্রেইনি। হ্যাঁ, এটা আমি পাম দেওয়ার জন্য বললাম না, আমি বলার আমি আমি দাঁড়ান, আমি পোস্ট করে দেবো, আপনি আপনি প্রোফাইল থেকে ছবি নিয়ে আমি পোস্ট করে দেবো, দাঁড়ান। প্রোফাইল থেকে ছবি নিয়ে আমি পোস্ট করে দেবো। কেন বললাম? ইনশাল্লাহ। এই গ্রেনিনেসটা কেমনে আসে? মাসেল ম্যাচিওর যদি না হয়, ধরেন ন্যাচারালি যদি ফাউন্ডেশন না থাকে, ধরেন আপনার বিল্ডিং এ যদি আপনি ঠিক মতন সিমেন্ট বালু না দেন, ওই বিল্ডিংটা কি স্ট্রং হবে? তা আপনার বিল্ডিং এ সিমেন্ট বালু প্রপার আছে। দ্যাটস ওয়াই আপনি যখন এটার মধ্যে রং করছেন, টাইলস লাগাইছেন, রং করছেন, ডেকোরেশন করছেন, দেখতে ভালো লাগতেছে। তার মানে বুঝাইতেছে ভালো যখন আপনি লাগতেছে। এনহেন্স হইছেন, আরো দেখতে ভালো লাগছে। এটার কারণ কি? আপনার ফাউন্ডেশন ভালো ছিল। এইগুলো এখনকার ফাউন্ডেশন পোলাপানরা ভালো ছিল। বুঝে না, সবাই পাগল হয়ে যায়। 2 বছর ব্যায়াম করার পরেই কয় আমি কেমনে জুস নিমো, আমি কেমনে কি নিমো, কোন জুস নিমো, পাগল হয়ে যায় সবাই। বাট এই যে এই কারণে লংজারভিটি বেশি থাকে না, লংজিভিটি লংজারভিটি থাকে। একদম কম তো। আপনি দেখবেন যে একটা ছেলে এখনকার দিনের পোলাপান রে দেখলেই বোঝা যায় যে অফ করে দিছে। কারণ অফ মানে পুরো গায়েব হয়ে যায়। কারণ কি? ওদের ওদের বডিতে যতটুকুই ওয়েল বিল্ড আপ আছে সবকিছু কিন্তু হরমোন, এক্সট্রা হরমোনের মাধ্যমে ওয়েল বিল্ড আপ আছে। আর আমাদের ফাউন্ডেশনই এত স্ট্রং, মাসেল এতটাই ম্যাচিওর ছিল যে আমরা যখন জুস নিলেও যা থাকে, আর জুস ছেড়ে দিলে হয়তো আবার 10% 50% এদিক ওদিক হয়, যদি আমরা ডায়েট ঠিক রাখি। কিন্তু এর থেকে বেশি কিন্তু লড়চড় হয় না। আমার মনে হয় না যে আমাদের কেউ দেখলে কোনোদিন বলতে পারবো যে আমরা কোনোদিন জিম ছেড়ে দিছি, গ্যাপ দিলেও। রিজন কিন্তু একটাই, যে আমাদের ফাউন্ডেশন ভালো। এবং যেমন অনেকে একটা মজার, পাস নেই। হ্যাঁ হ্যাঁ ট্রু, যেমন এই যে এরকম একটা মজার ঘটনা আছে, ওই যে আমাদের ফেডারেশনের জাজ রাকিব প্রিন্স ভাই, জি, তো উনার কাছে লাস্ট মিস্টার বাংলাদেশ, মেবি লাস্ট মিস্টার বাংলাদেশের আগে এক ছেলে আসছিল, উনি আমারে বলছে যে আমার জি। আসছিল আইসা বলতেছে যে ইয়া আমাকে জিনিসপত্র দেন, আমি হুম, বডি বানাইতে চাই, এবার কম্পিটিশন করব। হুম, কই তুমি, তোমার বয়স কত, তো জিজ্ঞেস করলো। পরে বলে তুমি আগে তোমার 5 থেকে 6 বছর আগে ভালো মতো ওয়ার্কআউট করো, তারপর তুমি এই ধরনের চিন্তা ভাবনা করো, হ্যাঁ আগে মাসেল মেমোরি ঠিক করো। পরে সে হুম, প্রশ্ন করছে যে কেন, ওই যে কাজীপাড়ার জিম ভাই ওনারে তো দেখলাম যে এরকম নর্মাল টাইমে এরকম মোটা সোটা থাকে, হঠাৎ হুম, করে রেডিও কম্পিটিশনে দাঁড়ায় যায়, তাই আমরা কেন পারবো না? পরে হুম, বলে যে তোমার জিম ভাই বলো, আর ওদিকে তোমার আনোয়ার ভাইরা বলো, যারা সিনিয়র আছে বলো, এরা হুম, সবাই 10 থেকে 15 বছর যাবত ওয়ার্কআউট করছে, তারপর এরা এই ধরনের চিন্তা ভাবনা করে। এদের ভিতরে বডি বিল্ডার রেডি আছে, ওরা জাস্ট ফ্যাট বাড়ে বডিতে আর ফ্যাটটা কমায়। হুম। তো তুমি আগে এটা অর্জন করার চেষ্টা করো, তারপর তুমি আসো। এই হইছে অবস্থা। আর আরেকটা আরেকটা ভুল ধারণা, মানে এখনকার পোলাপানের মধ্যে যেটা দেখা যায় যে পোলাপান এরা জেনারেল মানুষের মাঝখানে শুনি, ইভেন বডি বিল্ডিং যারা করে তাদের মুখে থেকে শুনে আরো বেশি অবাক হই। যে মনে করে যে বলে কি, যে খায়া দেয় এরকম শরীর ফুলায় ফেলাইছে, তারপরে কম্পিটিশন আসে, তারপর কিছু জিনিসপাতি নেয়, ট্যাবলেট খায়, ইনজেকশন নেয়, তারপরে রিপ্ট হয়ে যায়। হ্যাঁ, আসলে মানে তারা এটা বুঝেই না যে আমরা যে জিনিসগুলা করি ওইটা হচ্ছে আমাদের এটা একটা পার্ট। বাট আমাদের বেসিক কি? আমাদের বেসিক কিন্তু আমাদের ডায়েট, আমাদের ট্রেনিং, এইটা আমাদেরকে রিপ্ট হইতে হেল্প করে। আর বাকি যে জিনিসগুলো আছে, মানে আমি এখন খুবই একটা গুরুত্ব, যারা ভিউয়ার্স তারা শুনলে আমার কথাটা যদি, হুম, হুম। আমি একটা জিনিস বলতেছি, আমরা অ্যানাবলিক ইউজ করি, কিছু অ্যানাবলিক আমরা ইউজ করি কসমেটিক লুকটা বডিতে আনার জন্য। দ্যাট মিনস কিছু কিছু অ্যানাবলিক সার্টেন লুক দেয়, এবং ওই লুকটা আপনার তখন আসবে যখন আপনার বডিতে মাসল থাকবে, যখন আপনার বডির ফ্যাট কম থাকবে। আদারওয়াইজ আপনার পুরো টাকা এবং আপনার হেলথ দুইটাই ওয়েস্ট। আবার এই যে যেমন আমি প্রশ্ন করতেছি, ফ্যাট বার্নার অ্যাকচুয়ালি বডি ফ্যাট পার্সেন্টেজ কততে থাকার পর, মানে কত নিচে থাকার পর কাজ করে?
আমি ইউজুয়ালি আমি যেটা করি, ধরেন আমার কোনো অ্যাথলেট যদি আমি কোনো ফ্যাট বার্নার্স দেই, আমি কম্পিটিশনের 6 to 4 weeks আউট আমি এটা অ্যাড করি। তার আগ পর্যন্ত আমি তাকে ম্যাক্স ধরেন তার যে অ্যাবস গুলো আছে, আমি আমি তখনই গিয়ে ফ্যাট বার্নার অ্যাড করি যখন দেখি তার লোয়ার ব্যাক আর গ্লুট স্টিল পিছনে পড়ে রয়েছে, আমি তখন গিয়ে এটা অ্যাড করি। তারপরে বুঝতে পারছি, দ্যাট মিনস এটা আপনি ভালো বুঝবেন হয়তো, অন্য অন্য মানুষ না বুঝলেও মানুষের বোঝার জন্য আমি একটু ভাঙ্গা দিই। আমাদের বডি বিল্ডারদের লোয়ার ব্যাক, গ্লুটস আর হ্যামস্ট্রিং এই তিনটা মাসেল হচ্ছে মেজর পার্ট, যেটা দেখলে আমরা বুঝতে পারি এই কতটুকু রিপটার এই কতটুকু পিছিয়ে আছে। কারণ ফ্রন্ট কোয়াডস, মিড সেকশন, ব্যাক, আপার ব্যাক, চেস্ট এগুলা রাইট মানে রাইট অ্যানালাইসিস না যে আপনি কতটুকু রিপট আছেন দেখার জন্য। অনেকে জেনেটিক্যালি অ্যাবস এমনি থাকে, অনেকে জেনেটিক্যালি ব্যাক অনেক হার্ড থাকে, বাট আপনার গ্লুটস, আপনার হ্যামস্ট্রিং, আপনার লোয়ার ব্যাক এই তিনটা জিনিস আপনার আসতে অনেক টাইম লাগে। যদি আপনার অনেক আছে জেনেটিক্যালি শ্রেডেড থাকে, জেনেটিক্যালি ফ্রিক, অনেক রিপ থাকে, ওই লোকের হিসাব আলাদা। বাট মোস্ট অফ দ্য পিপলের হ্যামস্ট্রিং, গ্লুটস আর লোয়ার ব্যাক আসতে সময় লাগে, এবং এই তিনটা যদি দেখি আমি বিহাইন্ডে আছি তখন গিয়ে আমি কিছু ফ্যাট বার্নার অ্যাড করি জাস্ট মেটাবলিক্যালি কিক দেওয়ার জন্য। পয়েন্ট আমি নিজেও অ্যাড করলাম। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কিছু সিস্টেম হয়ে গেছে যে আপনার এই ফ্যাট মানে এই প্রোটোকল, এইটাই মুখস্থ, এইটাই কবিতা, এইটাই ভাব সম্প্রসারণ, এটা আপনার এনে দিতেই হবে। একদম হাইট ওয়েট মিলে গেছে, ওকে তাহলে এই প্রোটোকল ওনারে দিয়ে দাও, দিয়ে দাও। তারপরে খেলতে নামবেন, আপনার ডায়রেটিক ইউজ করতেই হবে, বান্দা মানে এগুলো মুখস্থ। কার্ব ডিপ্লেশন করতেই হবে, কার্ব লোডিং করতেই হবে, নাথিং ইজ করতেই হবে। সবকিছু হচ্ছে কি দরকার বিশেষে আমার প্রয়োজন আছে কিনা আদৌ, ঠিক না? যেমন এখন দেখবেন ছেলেপেলে এই বিষয়গুলো, আপনার বিষয়গুলো যখন জানি, কথা তো আমরা যেহেতু একই ট্র্যাকের, আমরা তো জানি, সবাই সবার বিষয়গুলো জানি। হ্যাঁ, আপনি এই বিষয়গুলা আপনার ক্লায়েন্টদের সাথে, আপনার ট্রেনিদের সাথে খুব পুঙ্খানুপুঙ্খ পার উইক প্ল্যান চেঞ্জ করা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। জি জি। তো এবং আপনি যে প্রত্যেকটা যে একবার পুঙ্খানু এক একটা যে লেকিং পার্ট গুলো নিয়ে আপনি হিট করেন, তো সব তো জানি আমরা। তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, এটা কিন্তু মানে সব কোচরা করেন এরকম। জি জি, মানে আমি ট্রাই করি ইচ এন্ড এভরি ডিটেলস সবকিছু দেখে কাজ করার। হ্যাঁ, কারণ একটা ব্যাপার কি, যেমন কাজ করলে কিন্তু যে যার উপরে কাজগুলো হচ্ছে সেও কিন্তু শিক্ষাটা নিতে পারছে। ডেফিনেটলি 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 ডেফিনেটলি। আর আমি চেষ্টা করি যে আমার অ্যাথলেটদের সাথে ডিটেল আলাপ করার, যে কি হচ্ছে, কেন করতেছি, কি হচ্ছে না হচ্ছে। তো এতে হয় কি যে নলেজটা দুনো দিক থেকেই দেয়, আমিও তার থেকে কিছু নলেজ পাই, সেও কিন্তু আমার থেকে কিছু নলেজ পাচ্ছে। আমি তার থেকে কোনটা পাইছি, আমি একটা বডি সম্বন্ধে অ্যানালাইসিস করতে পারতেছি, জানতে পারতেছি যে একটা বডি কিভাবে কাজ করে, আর সে জানতেছে যে মানে জিনিসপাতি কেমনে অ্যাপ্লাই করা দরকার, সায়েন্সটা কি এটার পিছনে, এটা সে জানতে পারতেছে। তো আমি হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে এখনকার যারা অ্যাথলেটরা আছে কিংবা ছেলেপেলেরা আছে, তাদের এই জিনিসগুলোর প্রতি একটু সতর্ক এবং ধৈর্যশীল হওয়া উচিত। যে আমি মানে খালি ইউজ করলেই যে আমার বডি অনেক ভালো হয়ে যাবে তা কিন্তু না। একটা জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, বলেন প্লিজ 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 আপনি বলেন। মানে আপনি তো ম্যাক্সিমাম তো আপনি তো প্রফেশনাল, হ্যাঁ, দেখুন যে প্রফেশনাল ট্রেনিদের নিয়ে ওয়ার্ক করতেছেন, প্রফেশনাল বডি বিল্ডারদের নিয়ে ওয়ার্ক করতেছেন। আমরা তো জেনারেল পিপল নিয়ে ওয়ার্ক করি বেশি। বডির জন্য ক্রিয়েটিন খাইতেই হবে, অ্যালার্জিনিন খাইতেই হবে, নাহলে পাম্প পাচ্ছি না। জি, এটা মানে একটা অ্যাভেলেবেল বিষয় হয়ে গেছে। রিসেন্ট আমিও কিছু জেনারেল ক্লায়েন্ট আমিও জেনারেল ক্লায়েন্টই কোচিং করাই। তো জেনারেল ক্লায়েন্ট আমার যারা আছে, আমার কিন্তু এখন কন্টেস্ট প্রেপ অ্যাথলেটের থেকে জেনারেল ক্লায়েন্ট বেশি। আমি জেনারেল ক্লায়েন্ট নেওয়া শুরু করছি বেশি এই কারণে, কন্টেস্ট প্রেপ তো আমার আছেই, কন্টেস্ট প্রেপ এখন আঙ্কেল সবাই এখন আর নেই না। কেন সবাই নেই না? গণহারে নিয়ে আসলে লাভ হয় না, কারণ ছেলে পেলে গুলার ওই মাথার মধ্যে ওই একটা জিনিসই মানুষ মাথার মধ্যে সেট করে ফেলেছে, যেটা আমি আসলে ওই কারো ড্যামেজ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আর ওইটা সম্ভব না। আর জেনারেল মানুষদের নিয়ে এই কারণে কাজ করতেছি যে আমার এটা অনেক বছরেই শখ ছিল যে জেনারেল হেলথ এন্ড ফিটনেস সম্বন্ধে মানুষকে অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে জাগানো, মানুষকে রাইট ইনফরমেশন আর প্রোভাইড করা। হ্যাঁ, যে দুই দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি, তবে আপনি দেখছেন ক্যালোরি ইন ভার্সেস ক্যালোরি আউট। তো এটা নিয়ে আমি আর আপনার একটা পডকাস্ট করবো আরেকদিন, ওইটা ওই টপিকের উপরে ডিসকাস করে, যাতে মানুষ আরো কিছু হয়তো বা জানতে পারবে আমাদের থেকে। তো এখন যে বিষয় নিয়ে আমি আলাপ করতেছিলাম সেটা হচ্ছে যে এখনকার যে ছেলে পেলে গুলা, এরা, আমি একটা জিনিস থেকে বলতে চাই যে মানুষের কিন্তু আমাদের যে লাইফ, একটা অ্যাথলেটের লাইফের টাইম কিন্তু খুব কম। শর্ট টাইমের জন্য একটা অ্যাথলেট তার ক্যারিয়ারে খুব শর্ট টাইম নিয়ে আসে, প্রতিটা অ্যাথলেটই, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ইভেন বডি বিল্ডিং বলেন। তো আমি এইভাবে করে ভাগ করা বিলিভ করি যে আমি প্রো হওয়ার আগ পর্যন্ত আমি আমার নিজের মানে অর্গান গুলো বাঁচায় চলবো একভাবে,
দেন যখন আমি প্রো হয়ে যাব তখন আমি কিছু রিস্ক নিব, কারণ প্রো হওয়ার পর আমার এখান থেকে কিছু টাকা আসার চান্স থাকে রিটার্নিং। তো তার আগ পর্যন্ত আমার পিঠ বাঁচায় আমার চলতে হবে। দ্যাট মিনস আমি কতটুকু কম জিনিসপাতি ইউজ করে, কতটুকু বেশি আমার ট্রেনিং, আমার নিউট্রিশনের উপর ফোকাস করে, সাপ্লিমেন্টেশনের উপর ফোকাস করে আমি আগে বাড়তে পারি, প্রো হইতে পারি, সেই দিকে আমার টার্গেট থাকা উচিত। আফটার আমি প্রো হয়ে গেলাম, তারপর গিয়ে আমি অন্যান্য যে জিনিসপাতি আছে না, অনেক জিনিস তো আছে, মানুষ ওই যে পেপটাইডস এন্ড এভরিথিং যাদের, তো আমাদের এখানে ছেলে পেলে রয়েছে ওরা পাগল হয়ে যায়, ওরা মনে করে কি আমার এখনই সব দেন, আমার এখনই সব দেন। কিন্তু মানে আমার কথা হচ্ছে কি, আমি সবার একটা কথা বলি যে ভাই আপনি কিনবেন আপনার টাকা দিয়ে, আমার তো সমস্যা নেই আপনার প্রেসক্রাইব করে দিতে, বাট আপনি বুঝেন আগে যে আপনার আদৌ এটা দরকার আছে কিনা। আমি কি জিনিসটা আঙ্কেল আমি কি ঠিক বলছি না ভুল বলছি? 100% ক্লিয়ার। আপনি মানে আমার কথা হলো কি যে আমি আগে ক্লাস 1 2 3 4 5 শেষ করে না, সেটা আমি ম্যাট্রিকের ক্লাস 10-এর চিন্তা করব। তা আমাদের এখানে ছেলেপেলেরা করতেছে কি যে ওরা এখনই অ্যাপ ইউজ কইরা মানে নিজের শৈলী আর কিছু রাখতেছে না, মানে আপনি পরে গিয়ে কি করবেন তাইলে? আমি এখনো দেখি যে অনেক ছেলেপেলেরা আছে যে আপনার 10 12 আইইউ করে গ্রোথ হরমোন ইউজ করে প্রতিদিন। তাহলে তুমি প্রো হয়ে গেলে কি করবা? 50 আইইউ 100 আইইউ ইউজ করো একটা বারো একটা এক বক্স আঙ্কেল একদিনে। 20 আইও ইউজ করে আমাদের এনে আছে। আমি তো সেটাই বললাম যে আমি দেখছি 10 12 20, মানে বলে যে এর নিচে নাকি মাসেল বিল্ডিং হয় না। এর এখন বলে যে নিক ওয়াকার না কারো ভিডিওতে সে শুনছে যে সে এত আই ইউজ করে। ওই লোক হলো ভাই 250 পাউন্ডের একটা মানুষ। হ্যাঁ, আপনি যদি তার পার বডি ওয়েটে মানে ধরেন 10 ইউনিট পার পাউন্ড অফ বডি ওয়েট হিসাব করেন, তাহলে তার জন্য এটা ঠিক আছে। কিন্তু আমাদের যে একটা আমাদের দেশে বডি বিল্ডারের ম্যাক্সিমাম ওয়েট হতো 90 কেজি, 95 কেজি, 80 কেজি, তাও তো পুরো সলিড 90 কেজি কেউ থাকে না, ঠিক না? এদিক ওদিক থাকে। তো আমরা এত ডোজ ইউজ করে কি করুম? আর একটা বিষয় হইতেছে যে ওরা অনেক বছর এগুলো ইউজ করছে, ওদের টলারেন্স লেভেল অন্য জায়গায় চলে গেছে গা। আর আমি শুরুই যদি করি 20 দিয়া, তাহলে আমি জামু কততে যা মানে আমার আমার শেষ কোথায়? কারণ আমাকে তো আবার ব্যাক করতে হবে, আমার আমাকে ব্যাক ব্যাকও করতে হবে। ডেফিনেটলি ডেফিনেটলি। এবং ওই যে আমি বললাম যে আমি যদি প্রো হওয়ার আগেই নিজের অ্যাপ ইউজ করে শেষ করে দিই, তাহলে প্রো হওয়ার পরে কিছু না, জায়গা রাখবো না আমার আগে বাড়ার খুব জন্য। সুন্দর কথা, খুব সুন্দর কথা। এটা কেউই চিন্তা করে না, কেউ চিন্তা করে না। কারণ আমি আমরা এই যে যারা কম্পিট করি আমরা তো বুঝি, শরীর দেখলে বোঝা যায়। তো আসলে আঙ্কেল এটা আপনিও জানেন আমিও জানি, অনেক সময় অনেক রিস্ক নিলে আরো বেটার কিছু করা যায়, কিন্তু কেন নেই না? জি, সব তো আরেকটা বিষয় ঘরেই হচ্ছে, থাকে। একটা জিনিস হচ্ছে যে মানে সবসময় কি রিস্ক নিলেই কি আমার যে রিস্কে সাকসেস আছে এটা কি আসলে ট্রু? নো। এখন অনেক সময় আমরা রাস্তা পার হই না, চিন্তা করি না যে একবার ভাবি যে দূর এখান থেকে ওখানে যামুগা, আপনার সময় চিন্তা করি যে না এই ফুট ওভার ব্রিজটা দিয়ে যাই, 2 মিনিট বেশি লাগলেও ফুট ওভার ব্রিজ দিয়ে গেলে আমার লাইফটা সেভ হবে, ঠিক না? তো আমার ডিসিশনটা তো আমার চিন্তা করে নেওয়া লাগবে যে আসলে কোনটা আমার জন্য স্মার্ট অ্যাপ্রোচ। মানুষ কিন্তু অনেক ভাবেই অনেক কিছু যেতে পারি, বাট এই জিনিসগুলো আসলে এখনকার ছেলেপেলেরা বুঝে না। আর আঙ্কেল আমি আরেকটা জিনিস বলবো, আমি আপনাদের আগের খেলা দেখছি এবং আপনার খেলা আমি এখনো দেখি। আমি আপনাদের একটা জিনিস খেয়াল করে দেখছি যে আপনারা যে কোনো রেজাল্টই হয় আপনাদের চেহারার মধ্যে একটা হাসি থাকি অলওয়েজ, মানে একটা কারণ হাসি আমরা থাকে। তো, কারণ ফ্যাক্ট হলো যে আঙ্কেল আপনিও জানেন আমিও জানি, আমরা যারা স্টেজ কম্পিট করি আমাদের কি ধরনের কষ্টটা করতে হয়। জি হ্যাঁ, জি এটা একটা জেনারেল মানুষ কখনোই বুঝবে না। সে ব্যাক স্টেজে বসে বা দর্শক সারিতে বসে বিভিন্ন একটা কমেন্টস করে বসবো, ওর এটা জি হইলে সে হয়ে যেত, ও এটা ডেভেলপ করে আসতে পারে না, একটু করে আসলে সে হয়ে যেত। বাট আমরা তো জানি। তো জি ফ্যাক্ট হলো কি মানে, আর অ্যাকচুয়ালি তো বডি বিল্ডিং কন্টেস্ট করা মানে পেইন কে নিজের হাতে নিজে নেওয়া। জি হুম, জি তো এটা এটা না ভালো লাগে, মজা লাগে, খুব হ্যাপিনেস আসে যে জি স্টেডিয়ামের ওই বাইতুল মোকাররমের পাশ দিয়ে গেল, মানে ভিতরে একটা মানে টানতে থাকে যে আরে আবার কবে স্টেজের মধ্যে উঠবো। সামহাও এখন এই চিন্তা করলেও, এটা আমি আজকে বলি যে এইজ তো কারো থেমে নেই, আমাদের সবারই চলে যাচ্ছে এবং জি নিউ অ্যাথলেট যারা আছে তাদেরও যাবে। কিন্তু জি ট্রু, মাঝে মাঝে যখন চিন্তা করি আমাদেরও তো এজ চলে যাচ্ছে, চাইলেও একটা পর্যায়ে গিয়ে আর স্টেজে কম্পিট করতে পারবো না। জি খুবই কষ্ট লাগে, ট্রু, মানে অসম্ভব কষ্ট লাগে। জি জি। তো তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাকে একদিন জিজ্ঞেস করছি যে যেহেতু আমার জানা ছিল না কোয়েশ্চেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি আঙ্কেল আর কত বছর কম্পিট করা পসিবল। তখন আপনি আমাকে এটা বুঝিয়ে দিছেন এবং আপনি আমাকে এটাও বলে দিচ্ছেন যে আঙ্কেল আপনি চাইলে তো মাস্টার্সও করতে পারবেন। এবং ওই স্ট্রেন্থ আমার অনেক আগায় নিছে। আরে জি, আমি তার মানে আমার কম্পিটিশন করা আরো সম্ভব। আপনি ডেক্সটার জ্যাকসনটা দেখেন, স্মার্ট বডি বিল্ডার, সে
কত পর্যন্ত গেল, সে 50 বছর বয়স পর্যন্ত, আর তার শেষ কম্পিটিশনটা সে 50, এই 50 নম্বর জন্মদিনে সে রিটায়ার করছে, রিটায়ার করছে। ঠিক এবং না? এবং ওইরকম ভাবেই সে দাঁড়াইছে এই ওইরকম age ভাবে। অনুযায়ী। এবং যে যত কথাই বলুক, মানে ডেক্সটার জ্যাকসন কিন্তু স্মার্ট ছিল, সে বুঝে শুনে সবকিছু করছে দেখে সে এত দূর আসতে পারছে। আর তার কোনো হেলথ ইস্যু নেই, কিছু নেই, এখনো সে ফিটফাট ঘুরতেছে। এখন সে ফিটফাট আছে, এখনো সে ভিডিও আপলোড দিতেছে ওয়ার্কআউটে। এবং যারা বলে যে অ্যানাবলিক ইউজ করলে ড্যামেজ হয়, হ্যান হয়, ত্যান হয়, হ্যাঁ ড্যামেজ হয়, ইউজ করলে না অ্যাবিউজ করলে। অ্যাবিউজ করলে এক্স্যাক্টলি। ইউজ আর অ্যাবিউজ এর মাঝখানে এ এ একটা শব্দ আছে যেটা মানুষ বুঝে না, এবং মানে সবাই এটার ব্যাড নেম ক্রিয়েট করে। বাট আমি মনে করি যে অ্যানাবলিকের থেকে দোষ হচ্ছে যে ইউজ করতেছে তার। এখন আমার আগে জানতে হবে যে আমার বডিতে, ধরেন সবার কিন্তু, যেমন অনেকে সিগারেট খায়, 100 বছর বয়স পর্যন্ত সিগারেট খায় কিচ্ছু হয় না, নর্মালি মারা যায়। আর কিছু মানুষ আছে 40 বছর বয়সে লাংস ফুসফুস সব নষ্ট হয়ে ক্যান্সার হয়ে শেষ হয়ে যায়। তাহলে এইটার দ্বারা আমরা কি বুঝতে পারি যে সবার অর্গান সবকিছু নেওয়ার জন্য রেডি না। ইভেন এরকমই এই ক্ষেত্রেও সেমই, যে স্টেরয়েডও অনেকের বডি যেমন সহ্য করতে পারে, আবার অনেকের বডি আছে সহ্য করতে পারে না। যেটা করতে পারে ও ঠিক আছে, যেটা করতে পারে না ও বীজ রাস্তায় গায়ে, ঠিক না? তো আমরা তার আসলে মানে বোঝা গেল যে, তার মানে এক হিসেবে এটাই বোঝা গেল সবকিছু মিলে যে যাদের ব্যাক এন্ডেজ মাসেল মেমোরি খুব ভালো ছিল, ন্যাচারাল পারফর্ম বেশি ছিল, তারা এই জিনিসগুলো অ্যাবজর্ব ভালো করতে পারে। কারণ নতুন চোখের সামনে না অনেকেই এসে এসে হারিয়ে যাচ্ছে, খেয়াল করে দেখছি। আপনিও দেখেন অনেকে কিন্তু নাই। ডেফিনেটলি ডেফিনেটলি। এবং আপনার শরীরের যদি আপনার মাসেল ম্যাস ভালো থাকে, জিনিসটা বুঝে না কেন, আমি এখন একটা মজার জিনিস আপনার সাথে শেয়ার করতেছি, আপনি বুঝবেন। হুম, আমি ভিউয়ার্সদের বোঝার জন্য বলতেছি যে ধরেন আপনার শরীরে মাসেল ম্যাস, মাসেল ম্যাচুরিটি ন্যাচারালি অনেক ভালো ছিল, আপনি একটা ভালো ফাউন্ডেশন বানিয়েছেন, তখন কিন্তু আপনি একটা অন্য মানুষের থেকে 50%, মানে 50% লেস ডোজ নিয়ে কিন্তু আপনি বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। কারণ অলরেডি ইউ হ্যাভ দ্যাট ফাউন্ডেশন, যেটা এখনকার ছেলেপেলেরা অল্পতেই শুরু করে। ধরেন 2 বছর ব্যায়ামের মাথায়, ব্যায়ামের বয়স 2 বছরের মাথায় যে অ্যানাবলিক ইউজ করা শুরু করছে, আর একটা লোক 10-12 বছর, 8-9 বছর, 10 বছর ন্যাচারালি ওয়েল ফাউন্ডেশন বিল্ড আপ করা বডি অ্যানাবলিক ইউজ করছে, তা কিন্তু ওর চেয়ে কম ডোজে তার কাজ হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে। অ্যাটলিস্ট প্রথম 3-4 বছরে তার কাজ হয়ে যাবে ভালো। তারপরে একজনের রিসিপ্টর ডিফারেন্ট থাকে, ওইটা ডিফারেন্ট টপিক। বাট আমি একটু বলতে পারি যে ওই ছেলের থেকে যে সিনিয়র, যেমন আপনার বডি আপনাদের ভালো কাজ করবে, কারণ অলরেডি আপনার ফাউন্ডেশন, আপনার শরীরে মাসেল ম্যাস আছে, যেমন ঠিক আমার না? খেয়াল আছে আঙ্কেল 2013-তে, 2013 না 2014-তে কম্পিটিশনের জন্য, কম্পিটিশনের ওই সময় কম্পিটিশনের প্রেপে আমার একদম খেয়াল আছে, আমি লিপো 6 ব্ল্যাক ইউজ করছিলাম লাস্টের কয়েকদিন। ভাই, আর 2 পাউন্ডের হোমে প্রোটিন ইউজ করেছিলাম। আমার আচ্ছা এটুকু আমার খেয়াল আছে, ওইটাই ছিল আমার সাপ্লিমেন্ট সাপোর্ট। আচ্ছা আচ্ছা, জো 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 জো। আমার আমার কিন্তু জীবনের প্রথম সাপ্লিমেন্ট ছিল একটা ক্রিয়েটিন, ওই যে মাসেল টেকের সেল টেক বেরিয়েছিল এত বড় ডিব্বা, হ্যাঁ, সেলটেক বেরিয়েছিল এত বড় ডিব্বা। টেনের স্কুপের মতন বড় স্কুপ থাকতো। আমার জীবনের প্রথম সাপ্লিমেন্ট ওটা ছিল। এইটার পর আমি ইউজ ও করছিলাম আচ্ছা, ওই যে সেলটেকের কালার মনে হয় ওই যে গুলামের পর মনে একটু লাল হইতো, তাই না? হ্যাঁ, ওই যে আপনার ফ্লেভার ছিল স্ট্রবেরি টাইপের কিছু একটা ফ্লেভার ছিল ওদের। সেলটেক খুব প্রচুর খাইতো রাব্বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাব্বি খেত। আর সারাদিন একটা বোতলের পানি নিয়ে ঘুরতো। আর হ্যাঁ রাব্বি তো কথায় কথা আছে, ও তো ছিল মানে অন্যরকম ছিল ওই সময় জায়েন্ট, এটা স্বীকার করতে হবে। ওর যে কোয়ার্স অন্যরকম ছিল। এই লোকটারে দেখলে কিন্তু বুঝতে পারা যায় যে ন্যাচারালি মানুষ কত দূর মানে সাইজ বাড়াইতে পারে। এটা এটা তো মানেন, অনেকে কিন্তু একটা বিশ্বাস লোক করতো না কি সে, না, ন্যাচারাল। এই যে ন্যাচারাল ছিল, এটা আমি সাক্ষী আছি। হ্যাঁ আমি তো জানি, হ্যাঁ, অন্যরকম আপনি ছিল, আছেন, অন্যরকম ক্রেজি আপনি আছেন ক্রেজি ক্রেজি। ক্রেজি জেনেটিক। তো এইখান থেকে আমার একটা জিনিস মনে পড়লো, আচ্ছা আঙ্কেল, আপনার তো মানে আপনি ইনফেমাস আর্মস এর জন্য, অন্যান্য বডি পার্ট অনেক ভালো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাট আর্মস এর জন্য আপনি অনেক ফেমাস। এই আর্মস এর জন্য কোনো একটা টিপস শেয়ার করেন না ভিউয়ার্স এর জন্য, কিংবা আমার জন্য একটু, আমার জন্য। ওহো, না এত বড় বেয়াদবি আমার পক্ষে করা সম্ভব না। না 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 না, এটা বেয়াদবি বাট না, আমি এটা আমি আমি চাইছি আপনার কাছ থেকে, এটা দিতে হবে আমার, এটা আমার আবদার। প্রথম কথা হলো যে আমাদের আমাদের আর্মসের মানে বাইসেপের পার্ট তো খুবই ছোট। জি আর আর্মসটা সুন্দর লাগে যখন ট্রাইসেপটা ভালো থাকে, জি কম্পোজিশনে আর্মসটা দেখতে সুন্দর লাগে। তো জি। সেক্ষেত্রে আমি আর্মস বেটার করার জন্য নেগেটিভ রেপসটাকে বেশি ইম্পর্টেন্স দিই, স্লো নেগেটিভ। দ্যাট মিনস ইসেন্ট্রিকে স্লো নামানোর সময় না? ইয়েস ইয়েস, স্লো স্লো নাম্বার, এটাকে আমি বেশি প্রেফার করি।
ওকে কারণ ওকে। কারণ অনেকে আছে ওভার ট্রেনিং করে, ওভার ট্রেনিং এর কোনো মানেই হয় না, কারণ আমরা বড় মাসেলের সাথে এই মাসেলটা সবসময় রাখি, বড় কোনো গ্রুপের সাথে এটা করি। তো জি সেক্ষেত্রে অলরেডি ওই মাসেলটা অলরেডি পাম্প আপ হয়েই থাকে। সো জি ফুল ফোকাসের সাথে যদি করি, আর এক সবচেয়ে বড় কথা যে মানে বড় মাসেল হোক আর ছোট মাসেল হোক, এটা তো আমরা সবাই জানি যে মাইন্ড জি, মাসেল কানেক্টটা ঠিক রাখতে হবে। রাইট তো রাইট। সেক্ষেত্রে সেক্ষেত্রে আর্মস বিল্ড করার কোনো বিষয় না, বাট আমি যেটা বলছি যে স্লো স্লো নেগেটিভ যে পোস্টটা, এটা বেশি প্রেফার করি আমি। রাইট। এটাতে টোনটা মাসেল মাসেলটাও বড় হয়, এলাস্টিসিটিটা বাড়ে, এবং প্রোটিন সাইন্থেসিস ঠিক মতো মাসেলের মধ্যে পৌঁছায়। তো সেক্ষেত্রে তখন বডি ডেভেলপমেন্ট আরো বেশি থাকে, ব্লাড ফ্লোটা বাড়ে ভালো মতো যখন আপনি ব্লাড নেগেটিভ ফ্লোটা রেপস বাড়ে, করেন। যে নেগেটিভ মাসেল স্ট্রেচ হয়, এবং ইলাস্টিসিটি এবং মাসেলের ভিতরে ব্লাড ফ্লোটা খুব ভালোভাবে যায়। ব্লাড ফ্লোটা ভালো থাকে। আর দ্বিতীয় কথা হলো যে ওই মানে আমরা সবাই যেটা করি আর কি, যে মানে এটা তো প্রত্যেকটা মাসেলের ক্ষেত্রে, আর যেহেতু আমি আর্মসের কথা উঠছে, সবাই খালি মানে শর্ট শর্ট ফর্মে মারে। অ্যাকচুয়ালি ফুল রেঞ্জ অফ মোশন করতে হবে, ফুল রেঞ্জ অফ মোশন, ফুল রেঞ্জ অফ নাহলে মোশন, আসবে না রাইট। সবাই শুধু। আর ম্যাক্সিমাম ছেলে পেলেরা দেখা গেল যে পিস বাম স্ট্রিপ মারতেছে, আরে ভাইয়া পিস বাম স্ট্রিপের মাসেল তো এত বড় সাইজ, ওর এটাই ফুল রেঞ্জ অফ মোশন, ওর হাফ মানে রাইট ফুল রেঞ্জ অফ মোশন। তো সেই রাইট। ক্ষেত্রে তুমি তোমার ফুল রেঞ্জ অফ মোশন মারো না। আবার অনেক সময় দেখা যায় যে ধরেন অনেকের ব্যথার জন্য কিন্তু অনেকে ফুল রেঞ্জ অফ মোশন মারতেছে না। হ্যাঁ, হুম কিন্তু সে হুম হুম। কিন্তু এখানে ক্রিস বামসের তার ভিডিওতে এত কিছু এক্সপ্লেন করার জন্য বইসা নাই যে আমি এটা ক্যান না করতেছি, না তাই না, না? নো। আমার মানতে হবে যে আমার বেসিক কোনটা দরকার। যেমন সেদিন আমি একটা ডাম্বেল শোল্ডার প্রেসের ভিডিও দিছিলাম, তো আমার শোল্ডারে ব্যথা, এটা আপনি জানেন, আপনার আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, হ্যাঁ। আমার কিন্তু আপনি আপনি হয়তো আঙ্কেল আমার ভুল হলো তো আপনারা দেখবেনই, আমি কিন্তু ফুল রেঞ্জ অফ মোশনই ব্যায়াম করি সবসময়। আপনি তো আমার ভিডিও দেখছেন কম আর বেশি আগের। রিসেন্টলি আমি হুম শোল্ডার প্রেসে পুরো নামাইতে পারি না, আমি এইটুক নামায় তুইলা ফেলি। তো একজন কমেন্ট করছে হুম যে এই মিয়া আপনি মিয়া ব্যায়াম পারেন না, আপনার তো শোল্ডার প্রেস হাফ মারতেছেন, না মারা হয় না। হ্যাঁ, কিন্তু অলরেডি ওখানে ক্যাপশনে দেওয়া আছে যে আহ, আমার ফর্মটা খারাপ হওয়ার পিছনে রিজন আছে আমার শোল্ডার পেইন। তো আমি অ্যাটলিস্ট ট্রাই করতেছি যে ওয়ার্কআউটটা কইরা নেওয়ার, কিন্তু মানুষ আমার দিয়ে ইচ্ছা মতন ধুয়া ফেলাইতেছে ওর মাঝখান দিয়ে। এটা মানুষ করবে। যেমন আমি বেশ কিছুদিন আগে ওই ক্যাবেল মেশিনে, ডুয়েল ক্যাবেল মেশিনে আমি বারবেল মেশিন র করতেছিলাম, মানে বারবেলের অন্ডারে ক্যাবেলের র মারতেছিলাম। তো আমার অলরেডি ব্যাক পুরো পাম্প আপ হয়ে রয়েছে, আমার ফুল, হুম, আমার কাছে ওইটা ফুল, আমি বেক করার চেষ্টা করতেছি, বাট আমার কাছে ফুল। বাট যে কেউ হুম, ভিডিওতে দেখলে বলবে যে না, তার হাফ হচ্ছে, কিন্তু আমি হুম, তো আমার শেষ পর্যন্ত হিট করতেছি, আমার তার উঠতেছে না। সে অলরেডি হুম, কমেন্টস করে বসছে যে আরো উপরে উঠবে, হচ্ছে না মারা। হুম, হুম। আর দেখা যাচ্ছে কি যে আমাদের মাসেল বেলি গুলারও একটা যে সাইজ, এটার কারণে কিন্তু অনেক সময় বোঝা যায় না যে আমি ফুল রেঞ্জ মারতেছি কি না মারতেছি। তো চোখে ট্রু দেখা কিংবা ক্যামেরা অ্যাঙ্গেলের একটা ব্যাপার থাকে। তো আমরা কি ওটা জাজ ট্রু না করে আসলে আমার যেটা করার দরকার সেটা আমি করি না, আরেকজনের ভুল না ধরে, ঠিক না? ট্রু ট্রু আর ট্রু যে যেমন আঙ্কেল, আমার কিন্তু আমার হুম, বাইসেপ অলওয়েজ 2 থেকে 3 সেট করার পর, হুম, আপনি নিজেও দেখছেন 2 থেকে 3 সেট করার পর এরকম ফুলে যায়। তো একদম সেই ক্ষেত্রে হয় কি, তো সেই ক্ষেত্রে আমি আমি চেষ্টা করি, কিন্তু আমার কাছে ওইটাই ফুল, আমার এর উপর আর আসছেই না। যায় না আপনার, আর আমার যায় না। তো অনেকে এটা কমেন্টস করে যে হাফ হাফ মারে, এই করে সেই করে। আমি তো আগে নিজে করো না, নিজে করে আগে বোঝার চেষ্টা করবো। আমাকে আইসা আজকে আবার আমি বলেও দিই যে আমার কাছে ট্রেনিং করো, তাহলে বুঝবা যে আসলে ফ্যাক্টটা কোন জায়গায়। আচ্ছা, তাহলে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন করবো, প্লাস আমার নিজের জানার জন্য। সেটা হচ্ছে যে ধরেন আমার আর্মস উইক, হুম। এখন আমার আর্মস কি আমার বড় বডি পার্টের সঙ্গে ছোট করে ট্রেনিং করা উচিত, নাকি না আমার সেপারেট একটা আর্মস ডে রাখা উচিত, লাইক বাইসেপ এন্ড ট্রাইসেপ? আচ্ছা, যেহেতু আমার উইক, যেহেতু এখন প্রথমেই আসছে প্রশ্নটা আসছে যে আমার উইক পার্ট, তো জি সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, যেহেতু মাসেলও ছোট, মানে জি ওভার ট্রেনিং না করা। জি মানে আমি এটা সাজেস্ট করি, আমি এটা রেজাল্ট পাইছি যে লাইক জি। আমার মাসেলও ছোট, আমি এটা ওভার ট্রেনিং না করা। তো সেক্ষেত্রে আমি সাপোর্টিং হিসেবে আমি একদিন শুধু রাখবোই আর্মসের ওয়ার্কআউট। ওকে হ্যাঁ, এবং তারপরের দিন আমি টোটালি অল্টারনেট এমন একটা পার্ট করব যেটার মধ্যে আমার আর্মসের প্রেশার খুবই কম পড়ে, সে রেস্ট পায় পরের দিনও যাতে, এবং খুব বেটার হয় পরের দিন যদি সে ডে অফ রাখতে পারে, তাহলে সারাদিন যে সে মিলটা নিবে, এই অ্যামাইনো গুলা তার বডিতে ঠিক মতো পৌঁছাবে, তখন ডেভেলপমেন্টটা ভালো পাবে সে। ওকে। তাহলে আপনি বলতে যাচ্ছেন যে সেপারেট একটা আর্মস ডে রাখার জন্য, তার জন্য। জি, সেপারেট আর্মস, এবং পরের দিন অবশ্যই ডে অফ রাখবে সে, এবং মিলটা সে ঠিক রাখবে। এই রেস্টে আচ্ছা রেস্টে তার রিকভারি হবে আর্মসটা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আছে এখানে যে যেদিন সে আর্মস ডে করবে সেদিন কি সে নর্মাল নর্মাল ডেতে তার যে ক্যালোরি থাকে সেম ক্যালোরি রাখবে, না ওই দিন হায়ার ক্যালোরি সে রাখবে, এটা সাজেস্ট না, করেন একটু আপনি? হায়ার ক্যালোরি রাখবে, হায়ার ক্যালোরি রাখবে, কারণ মানে নর্মাল আর্মস ডে, ডেতে যে যেহেতু আমার উইক পার্ট,
কারণ ওকে। আমরা যখন যেই পার্টের ওয়ার্কআউটটা করি ব্লাড ফ্লোটা তো সেই পার্টে যায়, আর আমাদের খাবার অ্যামাইনো গুলো তো ব্লাড ফ্লোর মাধ্যমে মাসেলের মধ্যে পৌঁছায়। জি। তো তো সেক্ষেত্রে অবশ্যই ক্যালোরি ওই সময় সারপ্লাসে রাখবে কিছুটা। সে তার ক্যালোরি মেনটেন্স অনুযায়ী ডায়েটটা করে ওই জায়গা গেলো যে 200 গ্রাম অথবা 300 গ্রাম সারপ্লাসে রাখলো। হ্যাঁ, রাখলে তখন এই ফুডটা আরো ভালো মতো তার ওই মাসেলটার মধ্যে যাবে। কারণ অলরেডি তো যেহেতু আমরা আর্মস করলে যে অন্য পার্টে হিট করবে না তা না, বডি তো খাবার চাবে। তো সেক্ষেত্রে সে আরেকটু মানে আমার জমানো যে জিনিসটা যেটা আমি এক্সট্রা নিচ্ছি সেখান থেকেও সে কিছু পাইলো। অলরাইট, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যেদিন তার আর্মস ডে থাকবে ওই দিন সে 200 থেকে 300 ক্যালোরি সারপ্লাস ওই ডায়েটে সে রাখবে, ওই দিন রাখবে। ওইটাতে রাখবে, হ্যাঁ। এই ক্যালোরি সারপ্লাসটা কি শুধুমাত্র কার্বস থেকে যাবে, না কার্বস এবং প্রোটিন দুইটা কম্বিনেশন করে গেলে ভালো হবে? কার্বস এবং প্রোটিন দুটা কম্বিনেশন করে। ওকে ওকে ওকে, এডিশনাল কোনো ফ্যাট অ্যাড করবে না ওই দিন? এডিশনাল ফ্যাট অ্যাড করাটা এত জরুরি না, আবার ডিপেন্ড করে তার বডির উপরে, তার বডির কি কন্ডিশন সেটার উপরে ডিপেন্ড করতেছে। এখন সে যদি ফ্যাট এডিশনাল অ্যাড করে, এখন এটা যদি আবার বডিতে ফ্যাট পার্সেন্টেজ বেড়ে যায় সেটাও আবার করা যাবে না। মানে ওভার ক্যালোরি কনজাম্পশন হয়। ওভার ওভার ওভার, এক্স্যাক্টলি। ওকে ওকে, তাইলে যদি ছোট্ট করে আমরা আর্মস এর কয়েকটা ওয়ার্কআউট যদি জানতে চাই যে কি কি সে রাখতে পারে, একটা ফর এক্সাম্পল জাস্ট ফর জেনারেল সে। যেমন জেনারেল সেটের জন্য যেমন প্রথমে ব্যাপার কি, আমরা যে কোনো জিনিস না প্রথমে একটু পাম্প পাইলে পরে ভালো লাগে যে আরো করি আরো করি। জি সেক্ষেত্রে বাইসেপ ওয়ার্কটা করতে পারে, কেবল কার্ল, স্ট্যান্ডিং কেবল কার্ল করতে পারে একটু হাই রেপিটেশনে। জি। আপনি কল আসতেছে মনে হয় না? একটা কল ছিল, কেটে দিচ্ছি, বাইরে থেকে ফ্রান্সে থেকে কল আসছিল। আচ্ছা 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 আচ্ছা, এই কারণে যে এখানে সিগন্যাল দিছে, রেকর্ডিংটা স্টপ হয়ে গেছিল, এখন আবার চলতেছে। হ্যাঁ ওকে। তো প্রথমে আমরা বাইসেপটা আমরা পাম্প করে নিতে পারি। সো স্ট্যান্ডিং কেবল কার্ল করতে পারি, দুই 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 থেকে 3 সেট। এটা ওয়ার্ম আপ সেটই থাকবে কিন্তু র্যাপ রেঞ্জ হাই থাকবে। ওকে তো ব্লাড ফ্লোটা চলে আসলে তারপর আমরা দেখা গেল যে স্ট্যান্ডিং বারবেল কার করতে পারি, ইজেটেও করতে পারি, নর্মালেও করতে পারি। তারপর দেখা গেল যে আমি বেসিকের মধ্যে বলতেছি, এত ইয়াতে না যাই। তারপর পিছার কার্ল, স্ট্যান্ডিং ডাম্বেল কার্ল, হ্যামার কাল আমরা দুই ভাবেই করতে পারি, পিনউইন কালও করতে পারি, নর্মাল যেটা বেসিক হ্যামার কাল আছে সেটাও করতে পারি। ট্রাইসেপের মধ্যে ওভারহেড এক্সটেনশন, স্কাল ক্রাশ এন্ড ট্রাইসেপ একটা সুপার সেট রাখতে পারি। যেমন আপনার ইয়া থাকবে ওই যে রোপ প্রেস ডাউন, পাশাপাশি আমরা সাথে সাথে সিক্রেট ডিস রাখতে পারি। ওকে ওকে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। আপনি একটা সুন্দর আমাদের ওয়ার্কআউট প্রোগ্রাম বলে দিয়েছেন। যারা ভিউয়ার্স আছে তারা চাইলে এটাকে নোট করে নিতে পারেন, আপনাদের কাজে আসতে পারে। আমার আঙ্কেল আপনাদের জন্য ওয়ার্কআউট প্ল্যান গিফট করে দিছে একটা পুরো রুটিন। ইউজুয়ালি কিন্তু উনি এটা ফ্রিতে দেয় না, উনি চার্জ করে। এটা আমার রিকোয়েস্ট, উনি দিয়ে দিছি। আচ্ছা আঙ্কেল, এখন আসি আরেকটা মজার টপিকে, সেটা হচ্ছে আপনি যদি বডি বিল্ডার না হইতেন তাহলে কি হইতেন? ক্রিকেটার। এমনি কুয়ে ফেলিলেন ক্রিকেটার? না, আমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে। এবার হাসান ডেল বাড়ি হয়ে গেছে এরকম? না না না, ডেলটা এখন বড় হয়ে গেছে দেখে আঙ্কেল পারি না, কিন্তু আমার ক্রিকেট খেলার প্রতি খুব ফ্যাসিনেশন আছে। তাই নাকি? আপনি মিয়া অন্য কোন স্পোর্টস যাইবেন না, আপনার শুধু বডি বিল্ডার? আপনার শুধু বডি বিল্ডিং? আচ্ছা বডি আঙ্কেল কথার মাঝখানে বলি, আপনি মানে আমার না অনেক কিছু মনে পড়তেছে জানেন। আগে জি আপনার একটা সবুজ ড্রপ শোল্ডার ছিল, খেয়াল আছে আপনার? আছে তো। হ্যাঁ, ওইটা পুরো একদিন 10 নম্বর জিমে, সুপার জিমে গেছিলাম। হ্যাঁ, আমি তখন পরে গেছি। পরে আমি শুনতেছি যে এখানে আসছে, দেখ এরকম ওরকম বড় পুরান ঢাকা থেকে আসছে। আপনি তখন খুব বাপচক্কর ছিল, খুব বাবু বাবু থাকতেন। কিন্তু আমি তো হ্যাঁ, তখন মাঠা মানুষ। সাদা মাঠা মানুষ, কিন্তু ব্যাপার হচ্ছে কি তখনই কিন্তু আপনার অনেক জায়ান্ট লাগতো। আচ্ছা আচ্ছা, আমরা তো ছিলাম খুব পাতলা পুতলা। তো তখন দেখা গেল যে মানে আরে কি বিশাল শরীর রে বাবা। এই আপনি বের হইয়া ওদিক দিয়ে করতেন কি, ওই সোজা গিয়ে আইডিয়াল স্কুলের পাশ দিয়া পরে 10 নম্বর হইয়া আপনি পুরান ঢাকায় যেতেন বাহ, সন্ধ্যার পর। আপনি খেয়াল আছে আমার, সবকিছু মুখস্থ করে রেখে দিয়েছেন আঙ্কেল। মনে 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 পড়তেছে আমার সময়গুলা। আচ্ছা, এখন আমি আবার একটা জিনিস বলবো, যে জিজ্ঞেস করবো আপনারে, সেটা হচ্ছে যারা নতুন, যারা জিমে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু 2 লাইন যদি বলার থাকে। যারা নতুন, যারা জিম করতে যায়, যারা জিমে যাচ্ছে, প্রথমে আমি বলবো আমাদের বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ অনেক জিম আছে। এরকম আছে এলাকায় 3টা থেকে 4টা জিম আছে। প্রথমে ভালো একটা জিম খুঁজা, এবং ভালো জিম, প্রত্যেকটা জিমই ভালো,
তারপর জিমে যাওয়ার পর আগে এটা দেখা যে কে ট্রেনিং করতেছে, ইনস্ট্রাক্টর বা কোচ বা ট্রেনার কে। হুম। হুম। তারপর যদি যদি ভালো ট্রেনার হয়ে থাকে, তার আন্ডারে সুপারভাইজেশনে অবশ্যই ট্রেনিং করা প্রপার ওয়েতে, এটা খুব ইম্পর্টেন্ট। Important. আর যারা ধরেন এখন নতুন কম্পিটিশন করতেছে, তারা যেমন এখন যেমন মানুষ খুব ইমোশনাল হয়ে যায় স্টেজের মধ্যে, যেমন বিভিন্ন ধরনের মানে মানুষ কেউ রাগ হয়ে চলে যায় কিংবা একটু আপসেট হয়ে যায়। আমি বুঝতে পারি এখানে অনেক ইমোশনাল ব্যাপার আছে, বাট আপনাদের সময় কিন্তু আপনারা এই জিনিসগুলো করতেন না, কিংবা আমাদের সময় আমরা এই জিনিসগুলো করি নাই। তো যারা নতুন, তাদের উদ্দেশ্যে জাস্ট, নতুন না মানে আমি বলবো যে বর্তমানে যারা আছে, এটার আমি আসলে কারণ জানি না, মেবি সোশ্যাল মিডিয়া নাকি না কি কারণে মানুষ এরকম করে আমি বলতে পারি না, বাট আমার কথা হচ্ছে মানে তাদের উদ্দেশ্যে আপনি দুইটা লাইন বলবেন যে তারা মানে কিভাবে তাদের নিজেকে কন্ট্রোল করতে পারে এবং একটা স্পোর্টসম্যানশিপ কিভাবে বজায় রাখতে পারে। আঙ্কেল, আসলে স্পোর্টসম্যানশিপ বজায় রাখতে পারবে যার মধ্যে এই ধৈর্যটা আছে, তার যে কোনো স্পোর্টসে যাওয়া উচিত। কারণ স্পোর্টসে কেউ কিন্তু সবাই একসাথে তো ফার্স্ট হবে না, না সবাই একসাথে সেকেন্ড হবে, না সবাই একসাথে থার্ড হবে। হুম। কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ কেউ থার্ড সেকেন্ড হবে। হবে, কেউ থার্ড হবে। তো যে কোনো টেকনিক্যাল কারণে হয়তো বা জিম ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে। তো আজকে শোটা আমাদের এটা নিয়েই ছিল। আজকে জিম ভাইয়ের সাথে আমার এই পডকাস্টটা ছিল। আশা করি আপনারা এনজয় করতে পারছেন। জানাবেন কেমন লাগলো, এবং নেক্সট পডকাস্টে আমরা কাকে নিয়ে আসবো সেটাও জানাবেন। চিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।